গোধূলি আবিরে রাঙা অস্তায়মান লাল সূর্য। চারপাশের কর্মকোলাহল থেমে এসেছে দিনের শেষে। দিনের প্রখর দাবদাহের পর এখন দিনান্তে প্রকৃতিতে নেমে এসেছে এক অন্য রকমের প্রশান্তি। পশু পাখিরা তাদের বাসায় ফিরতে শুরু করেছে। সারা দিনের কর্মব্যস্ততার পর শ্রান্ত মানুষেরা এখন তাদের ঘরে ফিরছে। গোটা গ্রাম জুড়ে বিরাজ করছে এক নৈসর্গিক নীরবতা। দেখে মনে হচ্ছে যেন বিশ্বস্রষ্টা আড়ালে বসে এক রহস্যময় মায়ার জগৎ সৃষ্টি করে খেলে চলেছেন। গ্রামের শেষ প্রান্তে প্রশস্ত মাঠের আল ধরে কি যেন একটা হেঁটে আসছেন। একটা নির্দিষ্ট দিকে স্থির দৃষ্টি রেখে সে চুপচাপ সামনের দিকে এগিয়ে চলেছে। বেশ খানিকক্ষণ হেঁটে চলার পর একটা একচালা বাড়ির সামনে এসে সে থামে। বাড়িতে কেউ আছেন? একটু ভিক্ষে পাওয়া যাবে? বৃদ্ধ সাধককে একটু ভিক্ষে দিয়ে পূর্ণ অর্জন করুন। কেউ কি আছেন বাড়িতে? একটু বাইরে আসবেন। ঘরের ভেতর থেকে একটি মহিলা কণ্ঠ শোনা যায়। হ্যাঁ, যাই। কিছুক্ষণের মধ্যেই সেই মহিলা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং মহিলাটির সাথে একটি বাচ্চা ছেলেও বেরিয়ে আসে। বৃদ্ধ ভিক্ষুককে দেখে মহিলাটি তাকে দাঁড়াতে বলে ঘরের ভেতরে ভিক্ষার সামগ্রী আনতে চলে যায়। বাচ্চাটি সেখানেই দাঁড়িয়ে থাকে। ভিক্ষুকটিকে দেখে বাচ্চাটি খানিকক্ষণ অবাক ভাবে তারই দিকে তাকিয়ে থাকে। বৃদ্ধ ভিক্ষুকটি তার ঝোলা থেকে একটা ছোট পুতুল বের করে বাচ্চাটিকে উদ্দেশ্য করে বলে, নেবে বাবা, তোমার জন্য এনেছি। কত সুন্দর না পুতুলটা। এই নাও, এসো এসো এসো, এই নাও। বৃদ্ধ লোকটির কথায় কেমন যেন অদ্ভুত একটা আকর্ষণ রয়েছে। মায়াজাল মেশানো তার সকল কথাগুলো। বাচ্চাটি এক পা দু পা করে হালকা মনে আশঙ্কা নিয়ে লোকটির দিকে এগিয়ে যায়। বৃদ্ধ লোকটির দেওয়া সেই পুতুলটি ছেলেটি হাতেও নিয়ে নেয়। কিন্তু পুতুলটি নিয়ে যে সে ঘরের দিকে ফিরতে গেল, অমনি হলো বিপত্তি। ছেলেটা কেমন যেন স্থির পাথরের মতো হয়ে গেল। আর অমনি বৃদ্ধ লোকটিও ছেলেটিকে জাপটিয়ে ধরে চোখ বন্ধ করতে দুজনে নিমেষের মধ্যেই বাতাসে মিলিয়ে গেল। এদিকে মহিলাটিও ততক্ষণে ভিক্ষার সামগ্রী নিয়ে বাইরে বেরিয়ে এসেছে। কিন্তু বাড়ির সামনে সেই ভিক্ষুককে আর দেখতে না পাওয়ায় মহিলাটি তাকে খুঁজতে শুরু করে, আর তার সাথে বারান্দায় দাঁড়িয়ে থাকা তার ছেলেটিকেও। কিন্তু দূর দূরান্ত অব্দিও কোথাও তাদের হদিশ কিন্তু মহিলাটি পায় না। সে পাগলের মতো এদিক ওদিক ছুটতে শুরু করে। তার মাথায় এখন হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। সেই লোকটা নিমেষের মধ্যে কোথায় উধাও হয়ে গেল, আর তার ছেলেটাই বা কোথায় গেল? তাহলে কি ওই লোকটা তার ছেলেটাকে চুরি করে নিয়ে গেল? এইসব ভাবনা চিন্তা করতে করতে সেই মহিলা গ্রামের প্রশস্ত মাঠের আল ধরে হাঁটতে শুরু করে আর তার ছেলেকে খোঁজার চেষ্টা করতে থাকে। কিন্তু কিছুটা পথ যেতে হঠাৎই আকাশ বাতাস কাঁপিয়ে এক তীব্র বিকট হাসি তার কানে ভেসে আসে। যে হাসি একবার কান দিয়ে প্রবেশ করা মাত্রই বুকের রক্ত একেবারে হিম হয়ে যায়। ঘড়িতে সবে মাত্র সকাল 10টা বাজে। তবে সূর্যের প্রখর তেজ কিন্তু অবশ্য সেই কথা বলছে না। জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা রোদ্দুরের দিকে তাকালে সময়টাকে অবশ্য দুপুর বলেই মনে হচ্ছে। তবে এত গরমের মধ্যেও প্রবাল দত্তের মন্দিরটা কিন্তু অপেক্ষাকৃত অনেকটাই ঠান্ডা।
আর সেই মন্দিরের চাতালে বসে তিলকনাথ, সুকান্ত এবং প্রবাল দত্ত এক গভীর আলোচনায় মগ্ন হয়েছেন। সবার কপালে চিন্তার ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে, যার মধ্যে তিলকনাথকে দেখে একটু বেশি চিন্তিত বলে মনে হচ্ছে। তিনি কিছু একটা ভেবে নিয়ে সুকান্তকে বললেন, দেখো, আমি সেই শেষবার ওখানে গেছিলাম ওই সোনারপুর শ্মশানে, ওই চণ্ডী কঙ্কাল বধের সময়। তারপর থেকে আমি আর কখনোই ওখানে যাইনি। আমি এতদিন বিভিন্ন জায়গায় তন্ত্র সাধনা করে বেরিয়েছি, কিন্তু সোনারপুর যাওয়ার সুযোগ বা সময় কোনোটা আমি পাইনি। ওখানে যদি আমি না গিয়েই থাকি, তাহলে এইসব কাজ, এই তুমি যেগুলো বলছো, এগুলো আমি করছি বা কি করে? সে তো আমিও জানি আপনি এসব করছেন না। আমার আপনার ওপর এটুকু বিশ্বাস রয়েছে, এরকম ধরনের খারাপ কাজে লিপ্ত হওয়া আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু ঘটনাগুলো যেখানে হচ্ছে সেখানে কয়েক জায়গায় আপনাকেই সেগুলো করতে দেখা যাচ্ছে, আর সেই জন্যই তো আপনাকে সন্দেহ করা হচ্ছে, এবং প্রত্যেকটা মৃতদেহের পাশে আপনার নামও লেখা থাকছে। এইসব বিভিন্ন কারণের জন্যই পুলিশের সন্দেহের তীরটা আপনার দিকেই যাচ্ছে, আর তাই অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে আমাকে পাঠিয়েছে আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আমি আপনাকে ভালো করে চিনি, তাই আমাকেই আপনাকে ধরে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছে। কিন্তু আমি আপনাকে বাঁচাতে এসেছি। আপনাকে একটা ভালো জায়গায় লুকাতে হবে, কারণ আমি ফিরে গিয়ে যদি বলি আপনাকে খুঁজে পাইনি, তাহলে ওরা হয়তো পুলিশ ফোর্স লাগাতে পারে আপনাকে খুঁজে বের করার জন্য, আর সেই জন্য একটা ব্যবস্থা করতে আমি এখানে এসেছি। আর এটা কি আপনি জানেন যে আপনাকে খুঁজে বের করার জন্য ওই যে রোগা করে ছেলেটা, আরে কি যেন নাম, হ্যাঁ ধনা, ওকেও অ্যারেস্ট করা হয়েছে, এবং ওকে অত্যন্ত বাজেভাবে মারধর করা হচ্ছে, যাতে ওর মুখ থেকে সত্যি কথা বার করাতে পারে যে আপনি কোথায় আছেন। সে কি? এর তো অন্যায় হচ্ছে। না 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 না, একদম না, এটা একদম হতে পারে না। তুমি এখনই ওদের বলে দাও, এখনই ফোন করে বলো ওকে যেন ছেড়ে দেওয়া হয়। আরে সেটা কি করে সম্ভব? কারণ ওকে ছেড়ে দেওয়া মানে তো আপনাকে খুঁজে পাওয়া, তা আপনাকে খুঁজে না পেলে তো ওকে ছাড়া যাবে না। তাহলে তুমি এক কাজ করো, তুমি ওদের বলে দাও যে তুমি আমাকে খুঁজে পেয়ে গেছো এবং আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসছো। আরে আপনি কি বলছেন? আপনি জানেন আপনার মাথা ঠিক আছে? আপনাকে ধরে ফেলেছি এটা যদি একবার ওদের বলি, তাহলে ওরা এখনই পুলিশ ফোর্স পাঠাবে এবং আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, আর তাতে আপনার মান সম্মান সব ধূলিসাৎ হবে। বাংলার মানুষের তন্ত্র সম্বন্ধে পুরো বিশ্বাসটাই উঠে যাবে। আপনার খ্যাতি সুনামের কথা তো ছেড়েই দিলাম, যে কাজটা আপনি করেননি, যেটাতে আপনার কোনো দোষ নেই, সেই কাজের জন্যই কিন্তু আপনি বিনা দোষে ফেঁসে যাবেন। তুমি ওসব বাদ দাও, আগে দেখো যে আমার জন্য ওই ধনা ছেলেটা বিনা কারণে ফেঁসে আছে। আমার প্রধান কাজ ওকে বাঁচানো, ওকে বিপদ থেকে রক্ষা করা। বাকিটা আমি ঠিক সামলে নেব। আমি কি করেছি না করেছি সেটা পরের কথা, সেই প্রমাণ আমি ঠিক পরে দেব, কিন্তু আগে ওই ছেলেটাকে ওখান থেকে রক্ষা করা আমার প্রধান কাজ। নাও, তুমি দেরি করো না, এখনই ফোন করে বলে দাও যে আমাকে তুমি খুঁজে পেয়ে গেছো এবং এখনই আমাকে ধরে নিয়ে আসছো। অগত্যা আর কোনো উপায় না দেখে তিলকনাথের কথা মতোই সুকান্ত কাজ করে। তৎক্ষণাৎ পকেট থেকে মোবাইল ফোনটি বের করে সোনারপুর থানায় ফোন করে সমস্ত ঘটনাটি সে জানিয়ে দেয়। পুরো ঘটনাটি শুনতেই ফোনের অপর প্রান্তে থাকা পুলিশ অফিসার এক প্রকার আশ্বস্ত হয়ে ধনাকে ছেড়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে ফোনটি রেখে দেয়। সুকান্ত ফোনটি রেখে দেবার পর কিছুক্ষণ সবাই একেবারে নিশ্চুপ থাকে, কিন্তু সেই নিস্তব্ধতা ভেঙে হঠাৎ করে তিলকনাথ বলে ওঠে, প্রবাল, আমাকে একটু ধুনোর গুঁড়ো এনে দে। তিলকনাথের আদেশ শুনে প্রবাল দত্ত খানিক আশ্চর্য হলেও সে আর কোনো কথা না বলে চুপচাপ তার আদেশ পালন করে। সে তৎক্ষণাৎ উঠে মন্দিরের ভেতরে চলে যায় এবং তার পূজার সামগ্রীর মধ্যে থেকে খানিকটা ধুনো নিয়ে এসে তিলকনাথের হাতে দেয়। তিলকনাথ সেই ধুনোর কিছুটা অংশ তার ডান হাতের মুঠোতে নিয়ে নিঃশব্দে মন্ত্র উচ্চারণ করতে থাকেন। কিছুক্ষণ এইভাবে মন্ত্র উচ্চারণ করার পরে তিনি মন্দিরের চাতাল ছেড়ে উঠে সামনের মাটিতে বসে পড়েন, কারণ মন্দিরের চাতালে বসে মন্ত্র উচ্চারণ করতে তার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। মাটিতে বসে বেশ কিছুক্ষণ ধরে মন্ত্র উচ্চারণ করতে করতে হঠাৎই তার সামনে
তাণ্ডবিক এসে উদ্ভূত হয়। তিলকনাথ এবারে তার হাতের মুঠোতে থাকা সেই ধুনো দিয়ে মাটিতে একটি বৃত্ত অঙ্কন করেন এবং নিজে উঠে দাঁড়িয়ে সেই বৃত্তের মাঝ বরাবর সেই তাণ্ডবিকটিকে সজোরে গেঁথে দেন। তাণ্ডবিকটি বৃত্তের মাঝ বরাবর গেঁথে দিতে বৃত্তের চারিধারের মাটিটা একবার কম্পিত হয়ে ওঠে। সেই কম্পনের ফলে মনে হলো যেন সেখানে একটা ছোটখাটো ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। বৃত্তের মাঝখানে যে অংশটিতে তিলকনাথ সেই তাণ্ডবিকটি গেঁথে দিয়েছেন ঠিক সেইখান থেকেই 5টি জ্যোতি বেরিয়ে তৎক্ষণাৎ 5টি ভিন্ন ভিন্ন দিকে ছড়িয়ে পড়ল। ব্যাপারটা যে ঠিক কি হলো তা কিন্তু প্রবাল দত্ত এবং সুকান্ত তাদের কারোরই ঠিক মাথায় ঢুকলো না। তিলকনাথের মুখটা এখন খানিকটা হলেও নিশ্চিন্ত দেখাচ্ছে। প্রবাল দত্ত কিছু না বললেও সুকান্ত তার কৌতূহলটা ঠিক চেপে রাখতে না পেরে জিজ্ঞাসা করলো, আচ্ছা, এটা আপনি কি করলেন? মানে এটা করার কারণটা ঠিক বুঝতে পারলাম না। এটা করার ফলে কি হলো? দেখো সুকান্ত, তোমাদের যেমন পুলিশ বাহিনী রয়েছে সেরকম আমাদেরও রয়েছে। সকলকে খবরটা পৌঁছে দিলাম। বিপদ যে কোনো মুহূর্তেই আমার উপর আছড়ে পড়তে পারে, তাই নিজেকে এবং সকলের রক্ষার্থে এই সংকেত বার্তা আমি সকলের কাছে পৌঁছে দিলাম, আমাদের তান্ত্রিকদের তন্ত্র জগতের বাহিনীর কাছে। সুকান্ত তিলকনাথের কথাগুলোর অর্থ সেভাবে ঠিক বুঝতে না পারলেও কিছু একটা আন্দাজ কিন্তু সে করতে পেরেছে। তার ঠোঁটের কোণে খানিকটা বাঁকা হাসি ফুটে ওঠে, যেন দেখে মনে হচ্ছে সে বুঝতে পেরেছে যে তিলকনাথ ঠিক কি করতে চাইছেন। তাই এই বিষয়টি নিয়ে সে আর বেশি কিছু না ভেবে তিলকনাথকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তাহলে এবারে আমাদের পরবর্তী পদক্ষেপটা কি হবে? এরপরে এখন কি করবেন? আপনাকে তো থানায় এখন যেতেই হবে, যেহেতু আমি ওদের ফোন করে বলে দিলাম। আর এমনও হতে পারে ওরা হয়তো আমার লোকেশন ট্র্যাক করে ফুল ফোর্স নিয়ে এখানে হাজিরও হয়ে যেতে পারে। সুকান্ত, ওরা আসার আগেই আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে, ওরা যেন আমাকে ধরতে না পারে। হ্যাঁ, সে কি? আপনি তো এই একটু আগেই বললেন যে আপনি নিজেকে ওদের কাছে ধরা দেবেন। ধরা দেব, তবে এর সমাধান না করে নয়। এর সমস্যার সমাধান করে তবেই আমি ধরা দেব। দেখোই না কি হয়। তিলকনাথের কথাগুলো শুনে মনে হলো যেন তিনি আগে ভাগেই কোনো পরিকল্পনা করে রেখেছেন। সুকান্ত খানিক উৎসুক হয়ে তাকে জিজ্ঞাসা করে, তাহলে এখন করবোটা কি আমরা? তুমি এক কাজ করো, তুমি তোমার জিপে করে আমাকে সোনারপুর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, তবে এমন একটা রাস্তা দিয়ে নিয়ে চলো যেখানে আমাকে সহজে পুলিশ ধরতে না পারে, বা সেখানে পুলিশের নজর যেন না পৌঁছায়। আশা করি আমার জন্য এটুকু তুমি করতে পারবে। হ্যাঁ, মানে হ্যাঁ পারবো, তবে সেরকম পথ কিন্তু খুব একটা নেই। অত ভেবে লাভ নেই, মোটামুটি একটা গুপ্ত পথ আছে, সেরকম জায়গা দিয়ে আমাকে নিয়ে চলো, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। সোনারপুর পৌঁছানোটা এখন আমার কাছে খুবই জরুরি। সেখানে পৌঁছালেই ঘটনাটা কি ঘটছে তা আমি বুঝতে পারবো। আর যদি সমাধান করা যায় সেটা ওখানে গিয়েই করতে হবে। কি বা কেন এরকম করছে সেটা আমাকে জানতেই হবে। কথা শেষ করে তিলকনাথ সোজা চলে যান প্রবাল দত্তের ঘরে। সেখানে গিয়ে ঝোলায় তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে তিনি চলে যান রক্তকেশী মায়ের মন্দিরে তাকে শেষবার প্রণাম জানাতে। মায়ের মন্দিরে প্রণাম সেরেই তিলকনাথ প্রবাল দত্ত শেফালিকে বিদায় জানিয়ে সুকান্তের সাথে রওনা দিলেন সোনারপুরের উদ্দেশ্যে। সুকান্ত যে পথ দিয়ে তার জিপ ছুটিয়ে তিলকনাথকে সোনারপুর নিয়ে যাচ্ছে সেই পথ খুব একটা সুগম না হলেও সেই পথে কিন্তু কোনো পুলিশি পাহারা বা পুলিশের জিপ তাদের নজরে পড়ছে না। হতে পারে সেই পথ ধরে যাওয়ার ফলে তাদের সময়টা অপেক্ষাকৃত একটু বেশি লেগেছে, তবে বিপদটাকে কিন্তু এড়ানো সম্ভব হয়েছে এই পথেই। প্রায় ঘন্টা চারেকের যাত্রার পর তারা অবশেষে এসে পৌঁছায় সোনারপুরে। সোনারপুরে এসে পৌঁছতে সুকান্ত তিলকনাথকে জিজ্ঞাসা করে, বলছি আমরা তো এই সোনারপুর চলেই এসেছি, তা আপনি এখন এখান থেকে কোথায় যাবেন? এই সোনারপুরের দক্ষিণ পশ্চিম বরাবর একটা জঙ্গল আছে,
তুমি যদি আমাকে ওইখানে একটু পৌঁছে দিতে পারো তাহলে খুব সুবিধে হয়, কারণ আমার কাজ ওই জঙ্গলেই। তিলকনাথের কথা অনুযায়ী সুকান্ত পুনরায় জিপ ছুটিয়ে রওনা দেয় সোনারপুরের সেই জঙ্গলের উদ্দেশ্যে। মিনিট 15-র মধ্যেই তারা পৌঁছে যায় সোনারপুর জঙ্গলে। জঙ্গলটা বেশ গভীর। জঙ্গলের বাইরে থেকে ভেতরটা খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না। সুকান্ত সেই জঙ্গলের মুখেই তার জিপটা থামিয়ে বাইরে বেরিয়ে আসে এবং সাথে তিলকনাথও। জিপ থেকে নামতেই তিলকনাথ সুকান্তকে উদ্দেশ্য করে বলে ওঠেন, সুকান্ত, তুমি এবার থানায় ফিরে যাও। আমি এখন এই জঙ্গলের ভিতর ঢুকবো। আমার বাকি কাজটা আমি ওখানেই সম্পন্ন করব। আর কেউ যেন গুণাক্ষরও জানতে না পারে যে আমি এখানে আছি। এই ব্যাপারটা তোমাকেই দেখতে হবে। সে না হয় ঠিক আছে, কিন্তু আমি ফিরে গিয়ে ওদেরকে কি বলবো? আমি যে ওদের বলেছিলাম যে আমি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। সুকান্তের কথাটা শেষ হতে না হতে হঠাৎই তার নাক থেকে রক্ত বেরোতে শুরু করে। সুকান্ত এই ব্যাপারটা দেখে বেশ ঘাবড়ে যায়। সে বুঝতে পারে না যে কি কারণে তার শরীর থেকে এমন রক্তপাত হচ্ছে। সেখানে অবাক হয়ে বলে ওঠে, কি এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আমার নাক থেকে রক্ত বেরোচ্ছে কেন? সুকান্তের কথা শুনে তিলকনাথের মুখে খানিক বাঁকা হাসি ফুটে ওঠে। তিনি খানিক মুচকি হেসে বলেন, এবার তুমি থানায় গিয়ে বলো যে আমাকে মেরে তিলকনাথ পালিয়েছে। তিলকনাথের কথা শুনতে এবার সুকান্তের কাছে পুরো ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে যে তিলকনাথ নিজের ক্ষমতা বলে তার শরীর থেকে রক্তপাত ঘটিয়েছে। সে আর বেশি কোনো কথা না বাড়িয়ে সোজা জিপে উঠে বসে। তিলকনাথও সোজা জঙ্গলের দিকে পা বাড়ান। সুকান্ত সেই দিকেই তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ঘন জঙ্গলের মধ্যে তিলকনাথ যেন কেমন মিলিয়ে গেলেন। সুকান্ত এবার জিপে স্টার্ট দিয়ে সোজা রওনা দিল সোনারপুর থানার উদ্দেশ্যে। সুকান্তর জিপ থানায় পৌঁছতেই সুকান্তকে থানার ভেতর ঢুকতে দেখেই প্রদীপবাবুর মুখ ফুটে শুধু একটা কথাই বেরিয়ে আসে, কই তিলকনাথ কই? তুমি যে বললে ওকে অ্যারেস্ট করে নিয়ে আসছো। প্রদীপবাবুর প্রশ্নের উত্তরে সুকান্ত একেবারে নিশ্চুপ থাকে। তার মুখের উদাসীনতা এবং নাক থেকে বেরোতে থাকা রক্ত দেখে প্রদীপবাবু খানিক কৌতূহলের বসে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার সুকান্ত, তুমি চুপ করে রয়েছো কেন? কিছু বলো। আর তোমার নাক থেকে রক্ত কি করে বেরোচ্ছে? আরে বাবা, চুপ করে না থাকে বলো তুমি। আর তিলকনাথই বা কোথায়? স্যার, আসলে আমি ওনাকে ধরেও ছিলাম, কিন্তু উনি আমাকে মেরে পালিয়ে যান। সুকান্তের মুখ থেকে এই কথাটা শুনতেই প্রদীপবাবুর রক্ত যেন একেবারে গরম হয়ে ওঠে। তিনি এক প্রকার উত্তেজিত হয়ে বলে ওঠেন, কি পালিয়ে গেছে? মানেটা কি? একটা কাজও কি তুমি ঠিক করে করতে পারো না? আরে ও গেছে কোন দিকে? মানে পালিয়েছে কোথা থেকে সেটা তো আমাকে বলো। এই সোনারপুরে ঢোকার পরেই উনি পালিয়েছেন। তার মানে এখানেই আছে। পালিয়ে আর কোথায় যাবে? তার মানে এটা স্পষ্ট যে এই শহরের মধ্যেই কোথাও না কোথাও আছে। আচ্ছা, ও এই শহর ছেড়ে বেরোবার আগেই এই গোটা শহরটাকে নাকাবন্দি করে দাও তো। শহরের বিভিন্ন জায়গায় পুলিশের পাহারা লাগিয়ে দাও, আর গোটা শহরটাকে ভালো করে চিরুনি তল্লাশি করো। যে করেই হোক তিলকনাথকে আমাদের খুঁজে বের করতেই হবে। হার আমরা কিছুতেই মানব না। অপরদিকে তিলকনাথ জঙ্গলের ভেতর খানিকটা পথ যেতেই তার করা সেই পুরনো পঞ্চমুণ্ডির আসনটা তার চোখে পড়ে। এই স্থানে বসেই তিনি শক্তি লাভ করেছিলেন, যার দ্বারা তিনি চণ্ডীকঙ্কাল সাধককে বধ করতে সক্ষম হয়েছিলেন। সেই পঞ্চমুণ্ডির আসন পুনরায় তার চোখে পড়তেই তার মাথায় হঠাৎ এক বুদ্ধি খেলে যায়। তিনি তৎক্ষণাৎ সেই আসনের কাছে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে হাত দুটোকে উপরে তুলে সূর্য প্রণামের ভঙ্গিতে মন্ত্র জপ করতে শুরু করেন।
মিনিট পাঁচেক এইভাবে মন্ত্র জপ করার পরে তিনি চোখ খুলে তাণ্ডবের দিকে পঞ্চমুণ্ডির আসনের উপর সজোরে গেঁথে দেন। তাণ্ডব একটি আসনের উপর গেঁথে দিতে সেই গোটা আসন জুড়ে এক বিদ্যুতের ঝলকানি খেলে যায় এবং নিমেষের মধ্যে সেই বিদ্যুতের স্ফুলিঙ্গ গোটা জঙ্গল জুড়ে ছড়িয়ে পড়ে। এর মানে এটাই দাঁড়ায় যে তিলকনাথ পঞ্চমুণ্ডির আসনকে পুনরায় সক্রিয় করে ফেলেছেন এবং এই আসনের শক্তি দ্বারাই তিনি গোটা জঙ্গলটাকে ঘিরে ফেললেন। এখন তিলকনাথের ইচ্ছার বিরুদ্ধে এই জঙ্গলের পরিধির ভেতর আর কেউই প্রবেশ করতে পারবে না। আর কেউ জোর করে প্রবেশ করতে চাইলে সে বিদ্যুতের ঝলকানির দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে জঙ্গলের বাইরে ছিটকে পড়বে। এই প্রক্রিয়া দ্বারা তিলকনাথ নিজেকে একেবারে সুরক্ষিত করে নিলেন এবং পঞ্চমুণ্ডির আসনের সাহায্যে গোটা জঙ্গলটাকে এক অদৃশ্য বন্ধনী দ্বারা আবদ্ধ করে ফেললেন। অপরদিকে সোনারপুর থানায় প্রদীপবাবুর ডেস্কে থাকা টেলিফোনটি বেজে ওঠে। ফোনটি রিসিভ করতে অপর প্রান্ত থেকে একটি উদ্বিগ্ন পুরুষ কণ্ঠস্বর শোনা যায়। স্যার, আবার একটা বাচ্চার মৃতদেহ আমরা খুঁজে পেয়েছি। সেই একই রকম ভাবে একেও মেরেছে। বডিটা শ্মশানের এই দিকটা করে পড়ে আছে স্যার। আচ্ছা, আপনারা কি তিলকনাথকে পেয়েছেন? কারণ এইভাবে একের পর এক ঘটনা ঘটতে থাকলে তো ওপর মহল থেকে আমাদের ওপর চাপ আসবে স্যার। ফোনের অপর প্রান্ত থেকে বলা কথাগুলো শুনতে প্রদীপবাবুর মুখ থেকে যেন আর কোনো কথাই সরছে না। তিনি কোনো রকমে নিজেকে একটু সামলে নিয়ে বলে ওঠেন, হ্যাঁ, তুমি দাঁড়াও, যেখানে আছো সেখানেই থাকো, আমরা এক্ষুনি পৌঁছচ্ছি ওই স্পটে। এই বলে ফোনটি কেটে দিয়ে প্রদীপবাবু চেয়ারে ধপ করে বসে পড়েন এবং নিজের মনের অজান্তে বিড়বিড় করে বলে ওঠেন, তিলকনাথ পালিয়ে গিয়ে আবার একটা কাণ্ড ঘটালো, কিন্তু কি জন্য এরকম করছে সেটাই তো বুঝতে পারছি না। প্রদীপবাবুর মুখ থেকে বেরোনো কথাগুলো তার ডেস্কের অপর দিকে বসে থাকা সুকান্তের কানে যেতেই সে বলে ওঠে, স্যার, এটা যে তিলকনাথ করেছে তা তো নাও হতে পারে। কি বলতে চাইছো তুমি? প্রত্যেকটা খুনের পাশে তিলকনাথের নাম লেখা ছিল। এমনকি যারা যারা এখনো অবধি তাকে দেখেছে তাদের প্রত্যেকের বলা বিবরণ অনুযায়ী যে স্কেচ আঁকানো হয়েছিল সেটা তো হুবহু তিলকনাথের সাথে মিলে যাচ্ছে। এবং একজনকে তো সে নিজের নামও বলেছে যে সেই নাকি তিলকনাথ তান্ত্রিক। আর সে যদি কিছু নাই করে থাকে তাহলে তোমাকে ওভাবে মেরে পালাবেই বা কেন? যদি সত্যিই তার কোনো দোষ না থাকে তাহলে তো তার পালানোর কোনো প্রশ্নই নেই। আর পালানোর সঙ্গে সঙ্গেই সে যেই ঘটনাগুলো ঘটালো, এবার তুমিই বলো তুমি কাকে দোষী বলবে? নিশ্চয়ই তিলকনাথকেই দোষী বলবে। কিন্তু এভাবে চলতে থাকলে তো মুশকিল। বেশ কয়েক মাস আগেও এইভাবেই বাচ্চা খুনের ঘটনাগুলো ঘটছিল, কিন্তু তখন তো তিলকনাথ নিজেই আমাদের পরিত্রাতা। তাহলে স্যার আমাদের এখন কি করণীয়? করণীয় বলতে যেটা তোমাকে বললাম, ইমিডিয়েটলি গোটা শহরটাকে নাকাবন্দি করে দাও। আর শহরের মোড়ে গলিতে আনাচে কানাচে পুরোপুরি চিরুনি তল্লাশি করো। দরকার পড়লে পুলিশের ফোর্স বাড়িয়ে দাও। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সার্চ করো। লোকের বাড়ি বাড়ি গিয়ে দেখো সেখানেও গা ঢাকা দিয়েছে কিনা। এবার এই উপর মহলের চাপ আমি আর সহ্য করতে পারছি না। স্যার, বলছি একবার রাঘবদের জিজ্ঞাসা করলে তো হয়? না না, রাঘব তো এখনো জেলেই রয়েছে। আমি তো ওকে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু ওর নির্দেশ ছাড়া ওর সাঙ্গপাঙ্গ কখনো এইসব কাজ করবে না। তাই ওই দিকটা নিয়ে আমি অত ভাবছি না। কিন্তু এই মুহূর্তে কোনো স্টেপ না নিলে ওপর মহল থেকে কিন্তু আমাদের ছাড়বে না। তাই আর বেশি সময় নষ্ট না করে এখনই তোমরা বেরিয়ে পড়ো। এই বলে সুকান্ত পুলিশ ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে গোটা শহরটাকে নাকাবন্দি ও চিরুনি তল্লাশি করার জন্য। এদিকে প্রদীপবাবু দু একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে রওনা দিলেন সেই অ্যাক্সিডেন্ট স্পটের উদ্দেশ্যে। অপরদিকে তিলকনাথ পুনরায় পঞ্চমুণ্ডির আসন সাধনায় বসেছেন। ইতিমধ্যেই তিনি পঞ্চমুণ্ডির আসনটিকে জাগ্রত করে রেখেছেন। আগের বারে যে জায়গাটিতে বসে তিনি সাধনা করেছিলেন তিনি পুনরায় আবার সেইখানে আসীন হন এবং তার পাশেই তিনি তাণ্ডবীরটিকে গেঁথে দেন।
তিলকনাথ এবারে নিঃশব্দে মন্ত্র জপ করতে শুরু করেন। তাণ্ডব একটি পঞ্চমুণ্ডির আসনের পাশে গেঁথে দেওয়ার ফলে সেই আসনের চারপাশটা বৃত্তাকার নীলাভ আভায় প্রজ্বলিত হয়ে রয়েছে। তিলকনাথ সেই বৃত্তাকার আভার ভিতর বসে এক মনে ধ্যান করে চলেছেন। কিন্তু খানিক বাদে হঠাৎ করে একটি সুর তার কানে ভেসে আসে। সুরটি একটি বাঁশির সুর। তিলকনাথ তার ধ্যানের মাধ্যমে জানার চেষ্টা করতে থাকেন যে কে বা কেন এইসব কাজ করে তাকে ক্রমাগত ফাঁসানোর চেষ্টা করে চলেছে। কিন্তু ধ্যানের মাধ্যমে তিনি কিছুই দেখতে পেলেন না, বরং বারংবার তার কানে শুধু ওই বাঁশির শব্দই ভেসে আসছে। আর সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো এই বাঁশির সুরটা কিন্তু তিলকনাথের খুবই চেনা। তার মনে হতে থাকে এর আগেও তিনি এই বাঁশির সুরটা যেন কোথাও একটা শুনেছেন, কিন্তু কোথায় যে শুনেছেন তিনি তা কিছুতেই মনে করতে পারছেন না। তিনি পঞ্চমুণ্ডির আসন সাধনা করে এই ঘটনাগুলো কে ঘটাচ্ছে তা তিনি বারংবার জানার চেষ্টা করছেন, কিন্তু তিলকনাথ যেন কিছুই দেখতে পাচ্ছে না। বারংবার সেই বাঁশির শব্দই তার কানে ভেসে আসছে। অন্যদিকে গোটা শহর জুড়ে চিরুনির তল্লাশির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। রাস্তার বিভিন্ন বড় বড় মোড়গুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। প্রত্যেকটা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সবকিছুরই নাকা চেকিং চলছে। সুকান্ত একজন সাব ইন্সপেক্টরকে তার সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। যদিও সুকান্তের জানা আছে যে তিলকনাথ এখন কোথায় আছেন, কিন্তু তা সত্ত্বেও সে ভুলেও কিন্তু একবারও সেই দিকে পা বাড়াচ্ছে না, কারণ তিলকনাথ তাকে নিজে বারণ করেছেন। এইভাবে ঘণ্টাখানেক তল্লাশি চালাবার পরে সুকান্ত এবং তার সাথে থাকা সাব ইন্সপেক্টর একটি চায়ের দোকানে বসে চা খেতে থাকে। সুকান্তের চা খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। ঠিক এমন সময় একটি বছর 21-এর ছেলে কাঁদতে কাঁদতে সুকান্তের সামনে এসে হাজির হয় এবং সুকান্তকে উদ্দেশ্য করে বলে, বাবু 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 একবার এদিকে আসুন, এই ঝোপটার পিছনে একবার চলুন, তাড়াতাড়ি চলুন বাবু। একবার দেখুন গিয়ে একটা লোক আমার পোষা ছাগলটাকে কিভাবে মেরে খাচ্ছে। কি বলছো কি তুমি উল্টো পাল্টা? উল্টো পাল্টা নয় বাবু, আপনি আপনি চলুন একবার, একবার গিয়ে দেখবেন, চলুন। ঠিক আছে ঠিক আছে, চলো আমি দেখছি গিয়ে। আসুন বাবু, এইদিকে 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 আসুন। বড় রাস্তাটা ধরে কিছুটা এগিয়ে 2-3টে ঝোপ পার করতে একটা ফাঁকা জায়গায় তাদের চোখ যায়। সেদিকে চোখ যেতেই সুকান্তের পায়ের তলা থেকে যেন একেবারে মাটি সরে যায়। সে অবাক হয়ে এক দৃষ্টিতে সেই দিকেই তাকিয়ে থাকে। তার থেকে হাত পাঁচেক দূরত্বে বসে রয়েছেন স্বয়ং তিলকনাথ এবং তার মুখে রয়েছে একটি ছাগলের মুন্ড। সেটাকে দাঁতের সাহায্যে ছিঁড়ে ছিঁড়ে তার কাঁচা মাংসই তিনি ভক্ষণ করে চলেছেন। এরকম বিভৎস এবং ঘৃণ্য দৃশ্য দেখে সুকান্ত এবং তার সাথে থাকা সাব ইন্সপেক্টরের হাত পা কাঁপতে শুরু করে। তারা বুঝে উঠতে পারছে না যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। কিন্তু হঠাৎ করে এক অদ্ভুত শক্তি বলে সুকান্ত ধেয়ে যায় সেই দূরে বসে থাকা সেই নৃশংস তিলকনাথের দিকে। সুকান্ত সামনের দিকে যতই এগিয়ে যায় না কেন তার মনে হতে থাকে তিলকনাথ যেন তার থেকে ঠিক সেই সমান দূরত্বেই বসে রয়েছেন। সে কিছুতেই যেন তিলকনাথের কাছে পৌঁছতে পারছে না। দূরত্বটা হাত পাঁচেকের, তবুও যেন মিনিট 10 ধরে দৌড়াবার পরও তার কাছে সুকান্ত কিছুতেই পৌঁছতে পারছে না। সে ধীরে ধীরে বুঝতে পারে যে এখানে একটি মায়া জালের সৃষ্টি হয়েছে। এমনকি যে ছেলেটি তাদের এখানে নিয়ে এসেছিল এখন সেই ছেলেটিকেও তারা আশেপাশে কোথাও দেখতে পাচ্ছে না।
তাহলে কি সবটাই কোনো মায়ার খেলা ছিল, নাকি সত্যি সত্যি তিলকনাথই ওইভাবে একটা প্রাণীকে হত্যা করে খাচ্ছিলেন? আর সে ছেলেটাই বা কোথায় গেল? এই সম্পূর্ণ ঘটনাটায় সুকান্ত এবং তার সাথে থাকা সাব ইন্সপেক্টরকে একটি ঘোরের মধ্যে ফেলে দেয়। তারা এখনো দেখতে পাচ্ছে তিলকনাথ তাদের থেকে একটু দূরে বসে ওই নৃশংস কাজটি করে চলেছেন, কিন্তু হাজারো চেষ্টা করেও তারা যেন তিলকনাথের কাছে কিছুতেই পৌঁছতে পারছে না। সত্যি হয়তো সেখানে কেউ নেই, তবে ঘটে চলা ঘটনাটা কিন্তু তারা দুজনেই দেখতে পাচ্ছে। এই ধরনের ভৌতিক ঘটনার সম্মুখীন তারা আজ অব্দি কখনো হয়নি। আর কোনো উপায় না দেখে তারা তড়িঘড়ি এক প্রকার দৌড়ে পুনরায় সেই চায়ের দোকানের কাছে চলে যায়। চায়ের দোকানের কাছে কোনো রকমে হাঁপাতে হাঁপাতে পৌঁছে সুকান্ত সোজা ফোন লাগায় প্রদীপ বাবুর কাছে। ফোনের সমস্ত ঘটনা প্রদীপ বাবুকে জানাতে তিনি সবকিছু শুনে একেবারে হতবাক হয়ে যান। তিনি সুকান্তকে কি যে বলবেন কিছুই যেন বুঝে উঠতে পারছেন না। একের পর এক কোনো ঘটনায় যেন তিনি ঠিক মেলাতে পারছেন না। তার মাথায় এখন ঘটে যাওয়া সমস্ত ঘটনায় একে একে ঘুরপাক খাচ্ছে। তিনি আর বেশি কিছু না ভেবে সুকান্তকে এখন তিনি যে অ্যাক্সিডেন্ট স্পটে রয়েছে সেখানে চলে আসতে বলেন। সুকান্ত ফোনটি রেখে প্রদীপবাবুর আদেশ মতোই তার সাথে থাকা সাব ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে জিপে করে রওনা দেয় সেই অ্যাক্সিডেন্ট স্পটের উদ্দেশ্যে। অপরদিকে পঞ্চমুণ্ডির আসন সাধনায় রত তিলকনাথের ধ্যান বারংবার ভঙ্গ হচ্ছে সেই বাঁশির শব্দে। তার সাধনায় তিনি যেন কিছুতেই মনোনিবেশ করতে পারছেন না। অবশেষে তিনি সাধনা ছেড়ে উঠতে বাধ্য হন। সাধনা ছেড়ে উঠে তিনি ঝোলাটাকে কাঁধে ঝুলিয়ে একটি নির্দিষ্ট দিক বরাবর হাঁটতে থাকেন। দেখে মনে হচ্ছে যেন যেদিক বরাবর তিনি হেঁটে চলেছেন সেদিকে সবটাই যেন তার খুবই চেনা এবং তিনি একদম সঠিক পথেই এগোচ্ছেন। এভাবে বেশ খানিকক্ষণ হাঁটার পর তিনি জঙ্গল থেকে বেরিয়ে যান। জঙ্গল থেকে বাইরে বেরোতে তিনি সোজা ডান দিক বরাবর হাঁটতে থাকেন, যেদিকে রয়েছে সোনারপুর শ্মশান। এক অদ্ভুত আকর্ষণ বলে তিনি যেন একটি নির্দিষ্ট দিক বরাবর ক্রমাগত হেঁটে চলেছেন। এদিকে প্রায় সন্ধে হয়ে এসেছে। তিলকনাথ শ্মশানের কাছে পৌঁছতে তিনি শ্মশানের এক কোণে থাকা একটি পিপল গাছ বরাবর হাঁটতে শুরু করেন। এইভাবে বেশ খানিকটা পথ যাবার পরে লক্ষ্য করা যায় যে তিলকনাথের দেহের চারপাশটা যেন একেবারে নীলাভ বর্ণ ধারণ করেছে। দেখে মনে হচ্ছে যেন তার শরীর থেকে নীলাভ জ্যোতি ঠিকরে ঠিকরে পড়ছে এবং তার কপালে কাটা তিলকটিও নীলাভ আভায় প্রজ্বলিত হয়ে রয়েছে। এর মানে এটাই দাঁড়ায় যে তিলকনাথ এই মুহূর্তে মহাশক্তিতে রূপান্তরিত হয়েছেন, কিন্তু এর কারণটা ঠিক কিছুই বোঝা যাচ্ছে না। কারণ খুব বড় কোনো বিপদ না আসলে তিনি নিজেকে মহাশক্তিতে রূপান্তরিত করেন না। আরো খানিকটা পথ যাবার পরে আবারও সেই বাঁশির শব্দ তিলকনাথের কানে ভেসে আসে। কিছুটা দূরে দেখা যাচ্ছে একটা বড় পাথরের চায়ের উপর কে যেন হেলান দিয়ে বসে সেই বাঁশিটা বাজাচ্ছে। সেদিকে তিলকনাথের চোখ যেতে তিনি তার হাঁটার গতিটা খানিকটা বাড়িয়ে দেন। এইভাবে বেশ খানিকক্ষণ হাঁটার পরে তিলকনাথ পৌঁছে যান সেই বড় পাথরের চায়ের কাছে। এখনো সেই বাঁশিটা বেজেই চলেছে। সেই লোকটি এক মনে নিশ্চিন্তে বাঁশি বাজিয়ে যাচ্ছে। অদ্ভুত মায়াবী ধরনের সেই বাঁশির সুর, যেটা শুনলে যে কেউই একেবারে মোহিত হয়ে উঠবে এবং আকর্ষিত হয়ে চলে আসবে স্বয়ং বংশীবাদকের কাছে।
ঠিক যেমনটা হলো তিলকনাথের সাথে। সেই বংশীবাদকের কাছে গিয়ে পৌঁছতে তিলকনাথ তাকে উদ্দেশ্য করে বললেন, কে কে আপনি? ভালো চান তো ওখান থেকে নিচে নেমে আসুন। কে আপনি, আর কি বা চান আপনি? কেন এরকম করছেন? আপনার উদ্দেশ্যটা কি? তিলকনাথের কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে তিনি জীবনে এই প্রথমবার খানিকটা হলেও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন, এবং তার কথার মধ্যে খানিকটা হলেও উদ্বিগ্নতার ছাপ স্পষ্ট। তিলকনাথের বলা কথায় সেই লোকটি তার বাঁশি বাজানো থামান এবং সেই পাথরের চাই থেকে নেমে তিনি ধীরে ধীরে তিলকনাথের দিকে এগিয়ে আসতে থাকেন। এক পা দু পা করে সে তিলকনাথের দিকে এগিয়ে আসতে চাঁদের আলো তার মুখের উপর এসে পড়ে। চাঁদের আলো সে লোকটির মুখের উপর এসে পড়তে তিলকনাথ একেবারে হকচকিয়ে যান। যে দৃশ্য এখন তার সামনে ফুটে উঠেছে তা দেখে তার মাথায় যেন একেবারে আকাশ ভেঙে পড়ে। সেই লোকটির মুখে হালকা বাঁকা হাসি ফুটে ওঠে। লোকটিকে দেখতে অবিকল স্বয়ং তিলকনাথের মতোই। তিলকনাথ আর এই মানুষটির চেহারার মধ্যে বিন্দু মাত্র কোনো হেরফের নেই। এ যেন একেবারে তিলকনাথেরই প্রতিচ্ছবি। যেন মনে হচ্ছে তিলকনাথের সামনে একটি আয়না দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তিলকনাথের সারা শরীর জুড়ে কেমন যেন কম্পন অনুভূত হতে থাকে। তিনি বুঝে উঠতে পারেন না যে এখন তা ঠিক কি করা উচিত। এইবারে সেই ব্যক্তিটি মুখে খানিক হালকা হাসি নিয়ে তিলকনাথের প্রশ্নের উত্তর দেন। নমস্কার। আমার পরিচয় জানতে চাইছিলেন তো? সেটা শোনার পর আবার ভিমড়ি খাবেন না তো? আমি তিলকনাথ তান্ত্রিক, তিলকনাথ মহাতান্ত্রিক। সন্ধে গড়িয়ে সবে রাত নেমেছে। ঘড়ির কাঁটা এখন প্রায় 9টার গণ্ডি ছুঁই ছুঁই। গোটা শহর এখন জ্যৈষ্ঠের প্রখর গরমে ভাবছে। আজ বৃষ্টি হওয়ার আর কোনো আশা প্রায় নেই বললেই চলে। এর উপর আবার যদি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয় তাহলে তো আর কোনো কথাই নেই। কর্মব্যস্ত দিন কাটিয়ে এখন যে যার ঘরে এসি, সিলিং ফ্যান বা হয়তো হাত পাখার সুখ নিচ্ছে। তবে সেই সুখ কিন্তু জোটেনি সুকান্তদের কপালে। তারা এই মুহূর্তে রয়েছে সোনারপুরের গভীর জঙ্গলের ভেতরে। তিলকনাথের সেই নৃশংসভাবে ছাগল খাওয়ার দৃশ্য দেখে সুকান্ত তারা রাগ চেপে রাখতে না পেরে প্রদীপবাবুকে সোজা গিয়ে জানিয়ে দেয় যে তিলকনাথ এখন এই জঙ্গলেই লুকিয়ে রয়েছেন। তাই পুলিশ বাহিনী সমেত তারা এখন রয়েছে এই গভীর জঙ্গলের ভেতরে। আবার এই পুলিশ বাহিনীর মধ্যে থেকে কিছুজন গোটা জঙ্গলটাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। সুকান্তরা এখন জঙ্গলে ঢুকে যতই হম্বিথম্বি করুক না কেন তাদের এইটা জানা নেই যে তিলকনাথ তান্ত্রিক যদি ওই পঞ্চমন্ডির আসনটাকে নিষ্ক্রিয় না করে জঙ্গল ছেড়ে চলে যেতেন তাহলে এতক্ষণে তারা হয়তো সেই অসীম শক্তিধর বৈদ্যুতিক ঝটকার প্রভাবে পুড়ে একেবারে ছাই হয়ে যেত। সুকান্ত জঙ্গলে তল্লাশি চালাতে চালাতে হঠাৎই সেই পঞ্চমন্ডির আসনের সামনে চলে আসে। সেখানে পৌঁছতে সুকান্ত দেখতে পায় যে সেই আসনের সামনের অগ্নিকুণ্ড থেকে সুতোর মতো ক্ষীণ কালো ধোঁয়া বেরোচ্ছে। সুকান্ত বুঝতে পারে যে তিলকনাথ কিছুক্ষণ আগে যজ্ঞ সম্পন্ন করে এই জঙ্গল ত্যাগ করেছেন, কিন্তু এখন যে তিলকনাথ কোথায় রয়েছেন এবং কি করছেন সেই ধারণা কিন্তু সুকান্তের মাথায় নেই। সুকান্ত নিজের অজান্তে সেই পঞ্চমন্ডির আসনে মাথা ঠেকিয়ে প্রণাম করল।
সেই পঞ্চমুণ্ডির বেদিতে প্রণাম করার জন্য মাথাটা ঠেকাতে সুকান্তের সারা শরীর জুড়ে কেমন যেন বিদ্যুৎ খেলে গেল। মুহূর্তের মধ্যেই তার সমগ্র দেহটা হালকা হয়ে সে একেবারে মূর্ছা গেল। সেই মুহূর্তে সুকান্তের সাথে দুজন কনস্টেবল ছিল বলে রক্ষা, না হলে এত বড় জঙ্গলে সে যদি একা অজ্ঞান হয়ে পড়ে থাকতো তাহলে তাকে খুঁজে পেতে বেশ ভালো রকমেরই অসুবিধে হতো। তার উপর আবার সুকান্ত মূর্ছা যাবার আগে মুখ দিয়ে একটা শব্দ অবধি করার সময় পায়নি। সুকান্তের সাথে থাকা দুজন কনস্টেবলের মধ্যে একজন ইতিমধ্যেই সবাইকে ডেকে নিয়ে এসেছে সেই স্থানে। সকলে সেই স্থানে আসতেই সুকান্তের চোখে মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফেরানো হয়। কয়েক মিনিটের মধ্যে সুকান্তের জ্ঞান ফেরে ঠিকই, কিন্তু এখনো সে কেমন যেন একটা ঘোরের মধ্যে রয়েছে। বেশ কিছুক্ষণের নিস্তব্ধতার পর হঠাৎই সেই পুলিশ বাহিনীর মধ্যে থেকে একজন তাকে তার হঠাৎ অজ্ঞান হওয়ার কারণ জিজ্ঞাসা করতে সুকান্ত আমতা আমতা স্বরে বলে ওঠে, আমি ওই বেদিটায় প্রণাম করতে গেছিলাম। আমি জানি না কেমন যেন হঠাৎ করে নিজের অজান্তেই আমি মাথা ঠেকিয়ে সেই বেদিতে প্রণাম করে ফেলি। কেমন যেন আমার ভিতর থেকে একটা অদ্ভুত ভক্তি চলে আসে, কিন্তু যেই আমি ওই বেদিতে মাথা ঠেকাই অমনি আমার সারা শরীর জুড়ে কেমন যেন একটা বিদ্যুতের ঝলক খেলে যায়। আর বিদ্যুতের সেই স্ফুলিঙ্গের শক্তি এতটাই বেশি ছিল যে আমি তা একেবারেই সহ্য করতে পারিনি, এবং এই ঘটনার মুহূর্তের মধ্যেই আমি এক অদ্ভুত দৃশ্য দেখতে পাই। অতীতের এক ভয়ানক ঘটনা আমার চোখের সামনে ফুটে ওঠে। কেউ যেন আমাকে সেসব দৃশ্য দেখানোর চেষ্টা করলো। চোখের সামনে ছবির পর্দার মতো যেন সবকিছু ফুটে উঠল, যা আমাদের আগামী পদক্ষেপগুলো নিতে অত্যন্ত সাহায্য করবে। সুকান্তের বলা এই কথাগুলো সেখানে উপস্থিত প্রত্যেকেরই মাথার উপর দিয়ে গেলেও তারা বোঝার চেষ্টা করতে থাকে যে সে আসলে ঠিক কি বলতে চাইছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর সুকান্ত আবার বলা শুরু করে, আমি দেখলাম যে এই যে ঘটনাগুলো ঘটছে এইগুলো তিলকনাথ তান্ত্রিক করছেন না। এইগুলো কিছুদিন আগের ঘটনা। ওই যে বাচ্চা চুরি হচ্ছিল আর তার জন্য দায়ী ছিল ওই সুখদেব, কিন্তু পরে সে তিলকনাথের হাতে ধরা পড়ে এবং সে হারও স্বীকার করে। কিন্তু ঘটনাটা সম্পূর্ণভাবে মেনে নিতে পারেনি তার ভাই কাশীদেব। আর এই কাশীদেব নিজেও কোনো এক সাধকের কাছে তন্ত্র সাধনা শিখত, এবং যে তন্ত্র সাধনা সে শিখত তা অত্যন্ত গুহ্য। সে যে কোথায় এবং কিভাবে এই তন্ত্র সাধনা শিখত তার হদিশটা কিন্তু কেউ কোনোদিনও পায়নি। ধীরে ধীরে সে অত্যন্ত শক্তিধর হয়ে ওঠে। পরবর্তীকালে এই শ্মশানেই থাকা একজন বিখ্যাত তান্ত্রিক, যে এই সমস্ত বাচ্চা চুরি এবং বাচ্চা মরার ঘটনায় সুখদেবকে সাহায্য করেছিল, তার সাথে তিলকনাথের তন্ত্রযুদ্ধ বাঁধে, এবং সেই যুদ্ধে ওই তান্ত্রিক পরাস্ত হয় এবং তার মৃত্যুও ঘটে। আর সেই তান্ত্রিক অন্য কেউ নয়, তিনি হলেন চণ্ডীকঙ্কাল সাধক। তবে আশ্চর্যের বিষয় হলো, পরদিন সকালে শ্মশান থেকে চণ্ডীকঙ্কাল সাধকের মৃতদেহটা পাওয়া গেলেও তার মুন্ডুটা কিন্তু দেহ থেকে বিচ্ছিন্ন ছিল, আর সেই মুন্ডুর হদিশ কিন্তু পাওয়া যায়নি। তার কারণ কিন্তু একটাই, তা হলো চণ্ডীকঙ্কালের শিষ্য কাশীদেব। চণ্ডীকঙ্কালের মৃত্যুর পর সে ওই শ্মশানে এসে রাতারাতি চণ্ডীকঙ্কালের মুন্ডুটি কেটে নিয়ে যায়, এবং সেটা দিয়েই সে মুন্ডু সাধনা করতে শুরু করে, যাতে সে সেই সাধনায় সিদ্ধি লাভের মাধ্যমে চণ্ডীকঙ্কালের আত্মাকে কবজায় করে তাকে নিজের শরীরে প্রতিস্থাপিত করতে পারে। বহুদিনের সাধনার পর অবশেষে কাশীদেবের সাধনায় প্রেতদেব সন্তুষ্ট হন এবং তার ডাকিনী সাধনাও সম্পন্ন হয়, যার ফলে ডাকিনী সন্তুষ্ট হয়ে তাকে কোনো বরদান দিতে চাইলে সে সেই বরদান স্বরূপ তিলকনাথের মতোই দেখতে হুবহু একই দেহধারী এবং সমক্ষমতাবান হতে পারে, এবং তার সাথে সে যাতে চণ্ডীকঙ্কাল সাধকেরও ক্ষমতার অধিকারী হতে পারে। কাশীদেবের ইচ্ছা মতোই ডাকিনী তাকে এই সমস্ত বরদান দেবার পর আশীর্বাদ দিয়ে সেখান থেকে প্রস্থান করেন, যার ফলে শুরু হয় তার এই নোংরা খেলা। তিলকনাথ তান্ত্রিককে বিভিন্ন ঘৃণ্য কাজে বদনাম করার পৈশাচিক আনন্দে সে মেতে ওঠে। শুরু হয় তার সাধনা।
কিন্তু যেহেতু তাকে তিলকনাথের মতো দেখতে এবং তার একটাই উদ্দেশ্য তিলকনাথকে বদনাম করার ও তাকে সমাজের চোখে ঘৃণ্য অপরাধী হিসাবে প্রতিস্থাপিত করা, সেই কারণে সে তার করা প্রত্যেকটা খুনের পাশে তিলকনাথ নামটা লিখে দিত। এবং যেহেতু তাকে হুবহু তিলকনাথের মতোই দেখতে, তাই সবাই, এমনকি আমরাও ভাবছি যে তিলকনাথই এইসব কাজ করেছে, কিন্তু আদতে ঘটনাটি সেটি নয়। এই কথাগুলো টানা এক নিঃশ্বাসে বলে সুকান্ত একটু থামলো। এতক্ষণ মনে হচ্ছিল যেন সুকান্তের উপর কিছু একটা ভর করে রয়েছে। এক নিঃশ্বাসে ভারী গলায় সে কথাগুলো বলে চলে, যেন মনে হচ্ছিল এই কথাগুলো সে বলছে না, তাকে দিয়ে কেউ একটা বলিয়ে নিচ্ছে। কথা শেষ হতে সুকান্ত পুনরায় জ্ঞান হারায়। তার চোখে মুখে জল ছেটাতে মিনিট 5 মধ্যেই তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতে সে অজ্ঞান হবার ঠিক আগের অবস্থায় ফিরে আসে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এতক্ষণ ধরে বলে চলা কোনো কথার সামান্যতম কিন্তু তার মস্তিষ্কে অবশিষ্ট নেই। সে ভুলে গেছে যে সে কিছুক্ষণ আগে সকলের সামনে সমস্ত সত্য ঘটনা প্রকাশ করে দিয়েছে। সুকান্তের মুখ থেকে সমস্ত ঘটনা শুনে প্রদীপবাবু এখন বিশ্বাস ও অবিশ্বাসের মধ্যবর্তী স্থানে অবস্থান করছেন। সুকান্তের কথায় তার বিশ্বাস করতেও ইচ্ছা করছে, কিন্তু তিলকনাথের করে চলা এই কুকর্মগুলো কিন্তু একেবারে উড়িয়ে দেবার মতো নয়। যতক্ষণ না তিনি নিজে পুরো ঘটনাটা চাক্ষুষ করতে পারছেন, ততক্ষণ তা ঠিক শান্তি হবে না এবং তিনি এই ঘটনার সঠিক কিনারায়ও পৌঁছতে পারবেন না। তাই তারা সমগ্র পুলিশ বাহিনী মিলে সদল বলে রওনা দেয় জঙ্গলের অন্তিম প্রান্তের দিকে, যেটি পেরিয়ে খানিকটা ডান দিক বরাবর গেলেই পড়বে সোনারপুর শ্মশান। অপরদিকে তিলকনাথের সামনে দাঁড়িয়ে রয়েছে হুবহু তারই মতো দেখতে আরেকজন ব্যক্তি, যে নিজেকে তিলকনাথ তান্ত্রিক বলেই পরিচয় দিচ্ছে। হঠাৎই সেই ব্যক্তি বলে ওঠে, তোর বদনাম আমি করেই ছাড়বো। তোকে কোথাও আমি মুখ দেখানোর যোগ্য রাখবো না। তুই আমার গুরুকে মেরেছিস, আমার ভাইকে মেরেছিস, তাকে বিপদে ফেলেছিস, তার সাধনা ভঙ্গ করে দিয়েছিস। এই সব কিছুর বদলা আমি নেব। আমার আর কারোর সাথে শত্রুতা নেই। এখন একটাই উদ্দেশ্য আমার, তোকে বদনাম করা, তোর জীবন নরকে পরিণত করা। যেহেতু তুই সর্বশক্তিমান, তাই তোকে মারা আমার পক্ষে সম্ভব নয়, আর সেই জন্যই তোর বিরুদ্ধে আমার এই ষড়যন্ত্র। দেখ এবার আমি কি করি। এই বলে সে সোজা চলে যায় সেই পাথরের চাইটির কাছে, যেটির উপর সে কিছুক্ষণ আগেই বসেছিল। সেই পাথরের চায়ের পেছন থেকে সে একটি বালককে চুলের মুঠি ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে। ছেলেটির হাত পা ও মুখ একেবারে বাঁধা। সেই অবস্থাতে তাকে কোনো রকমে মাটিতে টেনে হিচড়ে সেই পাথরের চায়ের পেছন থেকে সামনে নিয়ে আসে এবং তিলকনাথকে উদ্দেশ্য করে বলে, দেখ এবার, এখনই তোর সামনে আমি এই বালকের প্রাণ নেব। এই মুহূর্তেই ওর মুন্ডচ্ছেদ করব, কিন্তু তুই কিচ্ছু করতে পারবি না, বরং উল্টে তুই ফাঁসবি। এই খুনটাও তুই করেছিস, সকলে সেটাই জানবে। তোর বাঁচার আর কোনো উপায় নেই। এই ষড়যন্ত্রের জালে তোকে আমি আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবো। এই কথা বলে সে তার হাতে নিয়ে চলে আসে তাণ্ডবিক, যেটি দেখে তিলকনাথ আরো একবার অবাক হন। তাণ্ডবিককে আনয়নের শক্তি তিলকনাথ ছাড়া এই তন্ত্র জগতে আর কারণ নেই। কিন্তু তাহলে কি করে এটি তার কাছে এলো? তিলকনাথ বুঝতে পারে যে তার সামনে এখন মহা বিপদ উপস্থিত। সামনে থাকা ব্যক্তিটি তাণ্ডবিকের খাড়া অংশটি ছেলেটির গলা বরাবর সজোরে বসিয়ে দিতে যাবে, ঠিক এমন সময় হঠাৎ করে বিদ্যুতের ঝলকের মতো এক শক্তি
তীব্র গতিবেগে ছুটে এসে তিলকনাথের বিপরীতে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তির হাতে এসে লাগে। সেটি তার হাতে এসে লাগতে সে দুহাত দূরে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার হাত থেকে তাণ্ডবীটি দূরে ছিটকে পড়ে যায়। এই ঘটনা দেখে তিলকনাথ একেবারে চমকে ওঠেন এবং সাথে তিলকনাথের বেশধারী সেই ব্যক্তিটিও। যেদিক থেকে সেই শক্তিটি এলো সেই দিক বরাবর তিলকনাথ তাকাতে তার মুখে এক আনন্দের হাসি ফুটে ওঠে। তিলকনাথের পেছনে দাঁড়িয়ে রয়েছে মায়া শঙ্করী দেবী, আর তার হাতে রয়েছে গণেশের আশীর্বাদ প্রাপ্ত মহাঙ্কুশ, এবং সেই মহাঙ্কুশ থেকে বিদ্যুতের ঝলক বেরিয়ে তিলকনাথের প্রতিপক্ষের হাতে গিয়ে লাগে এবং সে ছিটকে পড়ে যায়। তবে বেশিক্ষণের জন্য কিন্তু নয়, মুহূর্তের মধ্যে সেই ব্যক্তিটি আবার উঠে দাঁড়ায়। এবার হঠাৎই তিলকনাথের মাথায় এক বিদ্যুৎ খেলে যায়। তিনি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বাচ্চা ছেলেটিকে সেখান থেকে উদ্ধার করেন এবং তার হাত পা ও মুখ খুলে তাকে মুক্ত করে একটি নিরাপদ স্থানে রেখে দেন। তিলকনাথের বেশধারী সেই ব্যক্তিটি ইতিমধ্যেই উঠে দাঁড়িয়েছে এবং এক প্রকার অট্টহাস্য করতে করতে সে বলে, দলে লোক বাড়াচ্ছিস? এই মহিলা, তোকে বলছি তোর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমার আর এই তিলকনাথের মাঝে যদি আসার চেষ্টা করিস আমি কিন্তু তোকে তাহলে মহিলা বলে ছেড়ে দেব না। আমি আগে ভাগেই কথাটা জানিয়ে রাখলাম, আমার অন্য কারোর সাথে কোনো রকম শত্রুতা নেই, কিন্তু আমার আর এর মাঝে যে আসবে তার মৃত্যু অবধারিত আমার হাতেই। জেনে রাখ ভালো করে। কথা শেষ করে সেই ব্যক্তি অট্টহাসি হাসতে হাসতে দুহাত জোর করে এক নীলাভ শক্তি সে তিলকনাথের দিকে ছুঁড়ে মারে। তিলকনাথের সামনে ঘটে চলা এই সমস্ত ঘটনার কারণে তিলকনাথের মস্তিষ্কে এক অদ্ভুত প্রভাব পড়েছে, যার ফলে তিনি এক প্রকার বোধ বুদ্ধি শূন্য হয়ে পড়েছেন। এমনকি তার দিকে সেই ব্যক্তির নিক্ষেপ করার শক্তিকে যে তাকে প্রতিহত করতে হবে সেই কথাটিও তার মাথা থেকে বেরিয়ে গেছে। অবশেষে আর কোনো উপায় না দেখে মায়াশঙ্করী নিজে সেই বিদ্যুতের বেগে ছুটে আসা শক্তিকে প্রতিহত করেন। মায়াশঙ্করী দেবী সেই শক্তিকে প্রতিহত করেছে এটা দেখে তিলকনাথের অপর দিকে দাঁড়িয়ে থাকা সেই বেশধারী ব্যক্তির রাগের পরিমাণ যেন আরো বৃদ্ধি পেল, যার ফলবশত সে পুনরায় দ্বিগুণ ক্ষমতাশালী শক্তি প্রয়োগ করে। কিন্তু এবারে তিলকনাথের সম্বিত ফিরতে তিনি নিজেই সেই শক্তিটিকে প্রতিহত করেন। এবারের পালা হলো তিলকনাথের পাল্টা জবাব দেওয়ার। তিলকনাথ এবারের তাণ্ডবীটিকে আকাশের দিকে তুলে ধরলেন এবং কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে তাণ্ডবীকে সেই ত্রিশূল অংশটি অপর দিকে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তিটির দিকে তুলে ধরেন। তাণ্ডবীকে ত্রিশূল অংশটি সেই ব্যক্তির দিকে তুলে ধরতে ত্রিশূলের মাঝখানের সব থেকে বড় ফলাটা থেকে এক বিদ্যুতের ঝলক বেরিয়ে দ্রুত বেগে ছুটে যেতে থাকে সেই ব্যক্তির দিকে। কিন্তু একটা জিনিস দেখে মায়াশঙ্করী ও তিলকনাথ দুজনে খুব অবাক হন। সেই ব্যক্তির দিকে দ্রুত বেগে ধেয়ে যাওয়া সেই বিদ্যুতের ঝলকটিকে সেই ব্যক্তি অতি সহজে তার হাতের তালুতে বন্দি করে নিল এবং পুনরায় সেটি সে ছুড়ে দিল মায়াশঙ্করীর দিকে। তিলকনাথ কোনো রকমে তাণ্ডবীটিকে সজোরে ঘুরিয়ে সেই শক্তিটিকে প্রতিহত করলেন। তিলকনাথ এবং মায়াশঙ্করী উভয় বুঝে যান যে একে হারানো অতটা সহজ কাজ নয়। তিলকনাথ হঠাৎই একটা জিনিস লক্ষ্য করলেন যে তিনি যতই সেই ব্যক্তির দিকে শক্তি প্রয়োগ করছেন এবং সেই শক্তি তার কাছে গিয়ে পৌঁছচ্ছে ততই সেই ব্যক্তির দেহের আকার যেন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
তার মানে কি এটাই দাঁড়াচ্ছে যে তাদের নিক্ষেপ করা সমস্ত শক্তি শোষণ করে সে আরো শক্তিশালী হয়ে উঠছে? যদি সত্যি এমনটাই হয়ে থাকে তাহলে তাকে আর আক্রমণ করা যাবে না, বরং সেই ব্যক্তির করা আক্রমণগুলোকে প্রতিহত করেই এই যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিলকনাথ তাই পুরো ব্যাপারটার সত্যতার যাচাইয়ের জন্য একটা ছোট্ট পরীক্ষা স্বরূপ পুনরায় সেই ব্যক্তির দিকে আরো একটি শক্তি নিক্ষেপ করেন, কিন্তু আবারও সেই ব্যক্তি তার দিকে নিক্ষেপ করা শক্তিটিকে বুক পেতে নিজের শরীরে শোষণ করে নিল এবং তার শরীরের আকার খানিকটা হলেও বৃদ্ধি পেল। এই ঘটনা দেখে তিলকনাথ এবং মায়াশঙ্করী রীতিমতো হতবম্ব হয়ে যান। অপরদিকে তিলকনাথের বেশধারী সেই ব্যক্তিটি এক মুহূর্ত সময় নষ্ট না করে তার দুটো হাত একত্রিত করে দুহাতের মধ্যস্থল থেকে একটি বেগুনি রশ্মি বের করে তা প্রয়োগ করে মায়াশঙ্করীর দিকে। কিন্তু তিলকনাথ মায়াশঙ্করীর সামনে চলে আসার ফলে সেটি তিলকনাথের শরীর ভেদ করে চলে যায় এবং তার খানিকটা আঁচ মায়াশঙ্করীর শরীরেও গিয়ে লাগে, যার ফলবশত তারা দুজনে হাত 10 দূরে দুটি ভিন্ন দিকে ছিটকে পড়ে যায়। আবারও সেই তিলকনাথের বেশধারী ব্যক্তির দু হাতে দুটো আভা ফুটে ওঠে, যার মধ্যে একটি বেগুনি ও অপরটি নীলাভ বর্ণের, যেটা দেখে তিলকনাথ এবং মায়াশঙ্করীর মুখ থেকে একটি কথাই ভেসে ওঠে, অসম্ভব। কারণ দুটো হাতে দুটো ভিন্ন আভার শক্তি মানে এটাই দাঁড়ায় যে সেই ব্যক্তির শরীরের ভেতর দুটি মহাশক্তি বর্তমান আছে, যা পারতপক্ষে প্রায় অসম্ভব। নীলাভ শক্তিটি যে তিলকনাথের সেটি দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু বেগুনি রঙের আভাটি যে ঠিক কার সেটি কিন্তু তিলকনাথ বুঝতে পারছেন না। তবে তিনি এটা ভালোভাবে অনুভব করতে পারছে যে ওটি কোনো ঋণাত্মক শক্তি। তিলকনাথের বেশধারী ব্যক্তিটি ইতিমধ্যেই সেই ঋণাত্মক শক্তিটি নিক্ষেপ করেছে তিলকনাথ ও মায়াশঙ্করীর দিকে। তিলকনাথ তার আহত শরীরটা নিয়ে কোনো রকমে নিজেকে ও মায়াশঙ্করীকে সরানোর চেষ্টা করেন, কারণ তিনি জানেন এই শক্তি যদি দুজনের মধ্যে কারোর একটা শরীর স্পর্শ করে তবে তার মৃত্যু একেবারে অনিবার্য। তবে তিলকনাথের গতি দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে যে তিনি সময়ের আগে নিজেকে ও মায়াশঙ্করীকে সরাতে পারবেন না। সেই ব্যক্তিটির নিক্ষেপ করা শক্তিটি তিলকনাথের শরীর স্পর্শ করতে যাবে, ঠিক এমন সময় হঠাৎ করে এক ঝাঁক কালো ধোঁয়া এসে চারিদিকটা ঢেকে দিল। এই মুহূর্তে সেই ধোঁয়া দ্বারা চারিপাশে এক ঝাপসা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কুচকুচে কালো ধোঁয়ায় চারিদিকের কিছুই যেন স্পষ্ট করে দেখা যাচ্ছে না, না তিলকনাথকে না সামনে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তিটিকে। কিছুক্ষণের মধ্যেই চারপাশে ছড়িয়ে থাকা ধোঁয়া এক জায়গায় সংগঠিত হয়ে একটি ছায়ামূর্তির রূপ নিল, এবং সেটি হলো একটি মানুষের ছায়ামূর্তি। এবং ধীরে ধীরে সেই ছায়ামূর্তির চোখ, মুখ এবং সমগ্র শরীরের অংশগুলি স্পষ্ট হয়ে উঠল। শরীরের অংশগুলি স্পষ্ট হয়ে উঠতে দেখা গেল সে হলো চন্দ্রভূষণ, আর তার হাতের মুঠোয় রয়েছে সেই ঋণাত্মক শক্তিটি। তিলকনাথরা কোনো রকমে এই যাত্রায় রক্ষা পেলেন, কিন্তু সেই ঋণাত্মক শক্তিটি চন্দ্রভূষণ বেশিক্ষণ তার হাতে ধরে রাখতে পারছে না। তাই সেই শক্তির গতিপথ তিনি পরিবর্তন করে শ্মশানের কাছে নদীর দিকে করে দিলেন। শক্তিটি নদীতে গিয়ে পড়তেই সেটি গোটা নদী জুড়ে এক বিশাল বিস্ফোরণের সৃষ্টি করল, আর তার ফলে গোটা নদী জুড়ে এক তীব্র জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। তিলকনাথের দলে একে একে লোক বাড়লেও তাদের অপর দিকে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তির মনে এবং মুখে কিন্তু কোনো ভয়ের ছাপ লক্ষ্য করা যাচ্ছে না।
সে যেন মনে আরো খানিক বল পাচ্ছে, কারণ সে জানে তাকে উদ্দেশ্য করে প্রয়োগ করার শক্তি তাকে কোনো রকম বিপদে ফেলতে পারবে না, বরং তা তার শক্তিকে আরো বৃদ্ধি করবে। কিন্তু তিলকনাথ কোন রকম শক্তি প্রয়োগ করতে নারাজ, কারণ এই ব্যক্তির অভিপ্রায় বুঝতে তিলকনাথের আর বাকি নেই। এবারে চন্দ্রভূষণ তিলকনাথের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এ কে, আর এত ক্ষমতাবান সে কি করে হলো? কে এই মানুষটি, যেখানে আপনি তার বিরুদ্ধে লড়তে পারছেন না? চন্দ্রভূষণের কথার উত্তরে তিলকনাথ কিছু বলার আগেই সেই ব্যক্তি বলে ওঠে, আমি তিলকনাথ মহাতান্ত্রিক। আর তোমার সামনে থাকা ওই যে ভণ্ডতান্ত্রিক, তিনি হলেন একজন দাগী অপরাধী। বিনা কারণে ছোট ছোট শিশুদের প্রাণ নিচ্ছে সে। তোমার সামনে বসে থাকা ওই লোকটা যে কি ঘৃণ্য কাজ করে চলেছে তা গোটা শহর জানে। চন্দ্রভূষণ, তুমি ওর মায়া জালে আবদ্ধ হও না। ও চেষ্টা করছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার। ও আমার রূপ ধারণ করেছে এবং সকলের কাছে আমাকে খারাপ প্রমাণিত করার চেষ্টা করছে। মানুষের তন্ত্র সাধনার উপর যে বিশ্বাস, যে আস্থা রয়েছে, ও সেটা সম্পূর্ণরূপে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। যদিও ওর এই চেষ্টা সফল হবে না। পঞ্চমুণ্ডী আসন সাধনার মাধ্যমে আমি আমার ভৈরবদের ইতিমধ্যেই কাজে লাগিয়ে দিয়েছি, যাতে তারা সমস্ত ঘটনাটা পুলিশ আধিকারিকদের জানাতে পারে, এবং ইতিমধ্যেই তারা হয়তো তা জেনেও গেছে। কিন্তু এই নকল বেশধারী লোকটা তা জানে না। যাই হোক, এবার আমাদের একত্রে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। তবে লড়াইটা কিন্তু মোটেই সহজ হবে না। একে হারাতে গেলে অন্য পন্থা অবলম্বন করতে হবে। চন্দ্রভূষণের মাথায় কিন্তু কিছুই ঢোকে না। অন্য পন্থা মানে কি বলতে চাইছে তিলকনাথ? কারণ তিলকনাথের বেশধারী এই ব্যক্তিটি এতটাই শক্তিশালী যে সে ইতিমধ্যেই তিলকনাথদের ধরাশায়ী করেছে। চন্দ্রভূষণের মনে হতে থাকে যে তিনজনে মিলেও এদের হারানো সম্ভব নয়। এইসব ভাবতে ভাবতে ইতিমধ্যেই সেই ব্যক্তিটি আরো একটি শক্তি নিক্ষেপ করেছে তিলকনাথের দিকে, যেটি তিনজনে একত্রে কোনো রকমে আটকায় এবং সেটি একটি ভয়ানক বিস্ফোরণের সৃষ্টি করে। ইতিমধ্যেই সেই পুলিশ আধিকারিকরা জঙ্গল থেকে বেরিয়ে শ্মশানের দিকে হাঁটা লাগিয়েছে। মাঝে মধ্যে কিছু বিস্ফোরণের শব্দ তাদের কানে ভেসে আসছে। এই বিস্ফোরণগুলির ফলে জঙ্গল লাগোয়া গোটা শ্মশান চত্বরটা মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ করে তিলকনাথের অপর দিকে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তি হাসতে শুরু করে এবং হাসতে হাসতে সে এক অদ্ভুত ঘটনা ঘটায়। তার দেহ থেকে আরো দুটি হাতের উদ্ভব হয় এবং গলার ধার থেকে তার আরেকটি মুন্ড বেরিয়ে আসে। এ যেন ঠিক জাদু খেলার মতো ব্যাপার। ক্রমশই তার দেহের আকারও যেন বৃদ্ধি পাচ্ছে। এবারে তিলকনাথের বেশধারী সেই ব্যক্তি তার চার হাতে চারটি ভিন্ন শক্তি সংগ্রহ করে এবং সেই শক্তির আভাগুলির প্রত্যেকটি ভিন্ন ভিন্ন রঙের। আর তার গলার ধার থেকে বেরিয়ে আসা অপর গলাতে যে মুখমণ্ডলটি রয়েছে তা দেখে তিলকনাথের চোখ একেবারে কপালে ওঠার জোগাড় হয়। সেই মুখটি চণ্ডী কঙ্কালের এবং তার রীতিমতো সমস্ত বিভৎসতাকে একেবারে ছাপিয়ে গেছে, কারণ দুটি মাথাতেই শিং লক্ষ্য করা যাচ্ছে। সম্পূর্ণরূপে ডাকিনী সাধনায় সিদ্ধ হয়ে উঠেছে এই কাশীদেব। তিলকনাথের অপর দিকে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি এবারে তার চার হাতে শক্তি সঞ্চয় করে, যার মধ্যে ডান হাত দুটিতে নীলাভ এবং বাম হাত দুটিতে বেগুনি আভা পরিপূর্ণ হয়ে ওঠে এবং সে একটুও সময় নষ্ট না করে ক্রমাগত শক্তির বর্ষণ শুরু করে। সে অবিরাম একের পর এক তার তন্ত্র শক্তিগুলি নিক্ষেপ করতে থাকে। তিলকনাথরা কোনো রকমে সেই শক্তিগুলোকে বারে বারে প্রতিহত করছেন, কিন্তু তার জবাবে তারা কোনো রকম শক্তির প্রয়োগ বা তাকে আটকানোর কোনো রকম চেষ্টা কিন্তু করতে পারছেন না, বা সেই সময়টুকুও দিচ্ছে না অপর দিকে দাঁড়িয়ে থাকা ওই ভয়ানক দস্যুটি।
একের পর এক শক্তির প্রয়োগ সে করেই চলেছে। কোনো কোনো শক্তি আবার তাদের শরীরকে স্পর্শ করছে এবং শরীরের সেই জায়গাগুলি সঙ্গে সঙ্গে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। বেশ খানিকক্ষণ এইভাবে চলার পরে সে তার শক্তি প্রয়োগের গতি আরো খানিকটা বাড়িয়ে দেয়। তিলকনাথরা আর তার বিরুদ্ধে ঠিক পেরে উঠতে পারছেন না, কারণ তার মধ্যে দুই মহাশক্তিধর তান্ত্রিকের মিশ্রণ ঘটেছে। এক হলেন মহাতান্ত্রিক তিলকনাথ এবং অপরটি ডাকিনী ও কর্ণপিশাচিনী, এই দুই মহা অপশক্তির সাধনায় সিদ্ধ চণ্ডী কঙ্কাল সাধক। এই দুজনের সংমিশ্রণেই কাশীদেব মহাশক্তিধরে পরিণত হয়েছে, তাই একে হারানো প্রায় অসম্ভব। তার শক্তি এবং দেহের আকার যেন ধীরে ধীরে আরো বৃদ্ধি পাচ্ছে। তিলকনাথ, মায়াশঙ্করী ও চন্দ্রভূষণের সম্মিলিত শক্তির দ্বারাও এখন এই শক্তির বর্ষণকে আটকানো সম্ভব হচ্ছে না। এক একটা শক্তি তাদের স্পর্শ করতে তারা হাত দুয়েক দূরে ছিটকে ছিটকে পড়ছে। ক্ষতবিক্ষত শরীরগুলো নিয়ে তারা কোনো রকমে নিজেদেরকে রক্ষার্থে বড় বড় পাথরের চায়ের পেছনে লুকানোর চেষ্টা করছে। কিন্তু এইভাবে আর কতক্ষণ চলবে? তিলকনাথের এইরকম বেহাল অবস্থা আগে কখনো হয়নি। এই দস্যুটির সামনে তাকে অত্যন্ত অসহায় লাগছে। তীব্র অট্টহাসি নিয়ে সেই দস্যুটি ক্রমাগত শক্তি প্রয়োগ করেই চলেছে, কিন্তু হঠাৎ করেই তার প্রয়োগ করা শক্তিগুলো কিন্তু তিলকনাথের কাছে গিয়ে পৌঁছচ্ছে না। কিভাবে যেন সেগুলো মাঝপথে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। সে তার শক্তি প্রয়োগের গতি আরো বাড়িয়ে দেয়, কিন্তু তাতেও যেন সেগুলো এসে পৌঁছচ্ছে না তিলকনাথের দিকে। কিছু একটা অদ্ভুত ঘটনা সেখানে ঘটেই চলেছে। তিলকনাথ অতি কষ্টে চাপা স্বরে বলে ওঠেন, চন্দ্রভূষণ, মনে হচ্ছে আমাদের বাঁচাতে সে চলে এসেছে, কিন্তু আমার মনে হয় না আমরা চারজন মিলেও একে আটকাতে পারবো। এর ক্ষমতা আমাদের থেকে অনেক গুণে বেশি। কিন্তু কে সে? কার কথা বলছেন আপনি? হ্যাঁ, আমার বন্ধু কন্দর্প। অপরদিকে তিলকনাথের বিপরীতে থাকা সেই দস্যুটি বুঝে উঠতে পারছে না যে কেন এমনটা হচ্ছে। তার প্রয়োগ করা প্রতিটা শক্তি মাঝ পথে অদৃশ্য হয়ে যাচ্ছে, কোথাও যেন সেগুলো একেবারে উধাও হচ্ছে। এবারে আর কোনো উপায় না দেখে সে সম্পূর্ণরূপে তার শক্তি প্রয়োগ বন্ধ করে দেয়, যাতে সে বুঝতে পারে আসলে ঘটনাটা ঠিক কি ঘটছে। সে শক্তি প্রয়োগ বন্ধ করতে তার চারপাশে কিছু একটা তীব্র গতিতে ঘুরছে বলে তার অনুভব হতে থাকে। তার আশপাশ থেকে প্রচন্ড গতিবেগে কিছু একটা বাড়ে বাড়ে চলে যাচ্ছে। সেই ব্যক্তি বুঝতে পারে যে এই মুহূর্তে এখানে কোনো ভয়ানক শক্তি উপস্থিত রয়েছে, যা তিলকনাথের রক্ষার্থে এসেছে। হঠাৎ করে সেই অদৃশ্য শক্তি নকল তিলকনাথের দিকে এক তীব্র শক্তি প্রয়োগ করে বসে। সেই শক্তি যে ঠিক কোন দিক থেকে আসলো তা বুঝে ওঠার আগেই তার নকল তিলকনাথকে দূরে ছিটকে ফেলে দেয় এবং সে কোনো রকমে উঠতে না উঠতে কোনো একটি দিক থেকে আবারও একটি শক্তি এসে তাকে সজোরে আঘাত করে। ঠিক যেভাবে কিছুক্ষণ আগে তিলকনাথের উপর শক্তির বর্ষণ হচ্ছিল, ঠিক সেইভাবেই এবারে কন্দর্প প্রত্যেক মুহূর্তেই সেই দস্যুর উপরে তার শক্তির বর্ষণ করে চলেছে। কিন্তু কন্দর্পের প্রয়োগ করা শক্তিগুলো যে ঠিক কোন দিক থেকে আসছে তা বুঝে উঠতে পারছে না এই বেশধারী দস্যুটি। কন্দর্পের প্রয়োগ করা সেই শক্তির প্রভাবে দস্যুটির শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত হতে শুরু করেছে। তবে কন্দর্পের এইটা জানা ছিল না যে তার প্রয়োগ করা শক্তিগুলি এই দস্যুটি তার নিজের শরীরে সঞ্চয় করে নিচ্ছে। এইভাবে বেশ কিছুক্ষণ শক্তির বর্ষণ চলার পর হঠাৎই একটি শক্তি সেই দস্যুটি প্রতিহত করে ফেলে, যা দেখে কন্দর্প একেবারে অবাক হয়ে যায়। এ কি করে সম্ভব?
তার এই শক্তি প্রয়োগের গতির সঙ্গে পাল্লা দেওয়া স্বয়ং তিলকনাথের পক্ষেও অসম্ভব। সেখানে এর পক্ষে তার শক্তি আটকানো কিভাবে সম্ভব হচ্ছে? কিন্তু কন্দর্প ভুলে যাচ্ছে যে এই দস্যুর মধ্যে শুধু তিলকনাথের একার শক্তি নেই, এর সাথে তন্ত্র জগতের অপশক্তির গুরু চণ্ডীকঙ্কাল সাধকেরও শক্তি কিন্তু নিহিত রয়েছে। আর সেই শক্তিকে কাজে লাগিয়েই দস্যুটি কন্দর্পের এই শক্তিকে প্রতিহত করতে পারছে। এবারে সেই দস্যুটি কর্ণ পিশাচিনী সাধনার শক্তি প্রয়োগ করতে চলেছে। কন্দর্প যেদিকে উদ্দেশ্য করে তার শক্তি প্রয়োগ করছে, সেই দস্যু কিন্তু আদেও সেখানে থাকছে না। সে মুহূর্তের মধ্যেই তার স্থান পরিবর্তন করে ফেলছে। এই ঘটনা দেখে দূরে আহত অবস্থায় পড়ে থাকা তিলকনাথের চণ্ডীকঙ্কালের সাথে তার হওয়া সেই যুদ্ধের কথা মনে পড়ে যায়। যখন তিলকনাথ বহুদিন আগে চণ্ডীকঙ্কালের সাথে একবার যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, ঠিক সেই সময়ও চণ্ডীকঙ্কাল ঠিক একইভাবে বিভিন্ন সময় বিভিন্ন দিকে দৃশ্য এবং অদৃশ্যের খেলা খেলতে খেলতে তার দিকে এগিয়ে আসছিল। ঠিক একইভাবে এই দস্যুটিও চোখের নিমেষেই তার নিজের স্থান পরিবর্তন করতে থাকে। ফলে কন্দর্পের প্রয়োগ করা একটা শক্তিও কিন্তু তার শরীর স্পর্শ করতে পারছে না। কন্দর্পের প্রয়োগ করা একটা শক্তিও তার শরীর স্পর্শ করতে না পারার ফলে সেগুলি বৃথায় নষ্ট হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে কন্দর্পের করে চলা সমস্ত চেষ্টাই বৃথা গেল। তবুও কন্দর্প কিন্তু তার শক্তি প্রয়োগ বন্ধ করেনি। সে ক্রমাগত চেষ্টা করেই চলেছে যাতে সঠিক নিশানাটা লাগানো যায়। কিন্তু অপর দিকে থাকা দস্যুটিকে এখন আর কাবু করা সম্ভব হচ্ছে না। সেই দস্যুটি পুনরায় তার শক্তি প্রয়োগ করা শুরু করেছে। কর্ণপিশাচিনী সাধনার জোরে সে নিজেকে বিভিন্ন মুহূর্তে অদৃশ্য করে ফেলতে পারছে, যার ফলে কন্দর্পের প্রয়োগ করা একটা শক্তিও কিন্তু তার গায়ে এসে লাগছে না। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎই সেই দৈত্যটি একটি জায়গায় স্থির হয়ে যায় এবং হঠাৎ করেই তার বা হাতটি বাদিক বরাবর শূন্যে উপরের দিকে তুলে দেয়, যার ফলে হাতটি সোজা গিয়ে ধরে কন্দর্পের গলাটি। ফলে কন্দর্পের গতি রুদ্ধ হয় এবং সে ধরা পড়ে সেই দস্যুটি হাতে। ধীরে ধীরে সেই দস্যুটি কন্দর্পের গলাটি শক্ত করে ধরে তাকে উপরের দিকে তুলতে থাকে। কন্দর্প বুঝে উঠতে পারে না যে ঠিক কিভাবে সে তাকে ধরে ফেলল। কন্দর্পের গলাটি সে এতটাই জোরে চেপে ধরেছে যাতে তার প্রায় দম বন্ধ হয়ে যাবার জোগাড় হয়েছে। তিলকনাথ আর কোনো উপায় না দেখে দূর থেকে কোনো রকমের শক্তি প্রয়োগ করেন, যা সোজা এসে লাগে নকল তিলকনাথের হাতে, যার ফলে কন্দর্পের গলার বাঁধনটা মুক্ত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। কন্দর্প মুক্ত হতে সে সেখান থেকে দূরে সরে আসে যাতে পুনরায় সেই দস্যুটি তাকে আক্রমণ করতে না পারে। তিলকনাথ এইবারে বুঝে যান যে কন্দর্পের দ্বারাও আর একে আটকে রাখা সম্ভব হচ্ছে না। তিলকনাথের প্রয়োগ করা শক্তির ফলে দস্যুটির রাগের পরিমাণ যেন দ্বিগুণ বৃদ্ধি পায়। আর সেই রাগের বশে দস্যুটি পুনরায় তার শক্তির বর্ষণ শুরু করে, যা এবারে কন্দর্পের দ্বারাও কিন্তু আটকানো সম্ভব হচ্ছে না, কারণ সে ইতিমধ্যে সেই দস্যুর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। এই রকম করুণ দৃশ্য তিলকনাথ কিন্তু কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেননি। চারজন দিগ্গজ তান্ত্রিক মাটিতে লুটিয়ে বিভিন্ন দিকে পড়ে রয়েছে আর যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু এই দৈত্যটির অন্য কারোর দিকে লক্ষ্য নেই। সে সোজা হেঁটে এগিয়ে আসছে তিলকনাথের দিকে। তার উদ্দেশ্য যেন একটাই, তা হলো তিলকনাথকে শেষ করা। তিলকনাথের কাছাকাছি আসতে সেই দস্যুটির হাতে চলে আসে তার নিজের তাণ্ডবিকটি, যেটি তিলকনাথের কাছে থাকা তাণ্ডবিকের একেবারে অবিকল অনুকরণ। দস্যুটি তার একটি পা তিলকনাথের বুকের উপর চাপিয়ে দেয়
এবং যতটা জোরে সম্ভব সে পা দিয়ে বল প্রয়োগ করতে থাকে। সেই বল প্রয়োগের ফলে তিলকনাথের শরীরটা মাটিতে কিছুটা ডেবে যায়। এ থেকেই বোঝা যাচ্ছে যে সেই দস্যুর শক্তি ঠিক কতটা। কোনো তন্ত্র শক্তির প্রয়োগ ছাড়াই তার দৈহিক ক্ষমতাই যথেষ্ট যে কাউকে কাবু করার জন্য। তিলকনাথের গলা বরাবর সে উঁচিয়ে ধরে তার তাণ্ডবিকটি। তার উদ্দেশ্য এইবারে সফল হতে চলেছে। সে যেটা এত দিন ধরে করতে চেয়েছিল এখন সেই মুহূর্তই তার সামনে উপস্থিত। দস্যুটি তার তাণ্ডবিকটি তিলকনাথের গলা বরাবর গেঁথে দিতে যাবে, ঠিক এমন সময় হঠাৎ করে আকাশ পাতাল কাঁপিয়ে এক তীব্র গর্জন শোনা যায়। দূরে নদীর মাঝ বরাবর একটি বিদ্যুতের ঝলকানির সৃষ্টি হয়, যেন দেখে মনে হলো কেউ যেন আকাশ থেকে দিব্য শক্তি নিয়ে নেমে এলো এবং সে এক অদ্ভুত ক্ষমতা বলে এগিয়ে আসছে সেই নদীর উপর থেকে। নদীর জলে এই মুহূর্তে তুমুল ঢেউয়ের সৃষ্টি হয়েছে, যা সাধারণত উত্তাল সমুদ্রে একমাত্র লক্ষ্য করা যায়। সেই ব্যক্তি খানিকটা সামনে এগিয়ে আসতে তার মুখটা স্পষ্ট হয়ে ওঠে। সামনে এগিয়ে আসা ব্যক্তিটি আর অন্য কেউ নয়, তিনি হলেন বাদল তান্ত্রিক এবং তিনি আসছেন নন্দীর পিঠে চড়ে। তীব্র গতিতে নন্দী তার মহাশক্তিধর শিংটাকে উঁচিয়ে তেড়ে আসছে এই দৈত্যটির দিকে এবং তার পিঠে বসে রয়েছে বাদল তান্ত্রিক, আর তার হাতে রয়েছে বগলামুখী দেবী প্রদত্ত সেই ভয়ানক খাড়াটি, যার দৈর্ঘ্য স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি, যেটি দ্বারা প্রায় 4টি মহিষের গলা একত্রে বলি দেওয়া সম্ভব। এতটাই সুদীর্ঘ এবং বলবান সেই খাড়াটি। সেই খাড়া থেকে হঠাৎই তীব্র বিদ্যুতের ঝলকানির মতো এক শক্তি বেরিয়ে এসে সোজা আঘাত করে সেই দৈত্যটিকে, যার ফলে তার হাত থেকে তাণ্ডবিকটি দূরে ছিটকে পড়ে যায় এবং দৈত্যটি নিজে ছিটকে পড়ে প্রায় 10 হাত দূরে। তিলকনাথের মুখ থেকে শুধু একটাই কথা ভেসে আসে, বাদল বাদল তান্ত্রিক এসেছে, সেই এখন আমাদের বাঁচার একমাত্র পথ। তিলকনাথের মুখে হাসি ফুটেছে দেখে বাকি সকলেও বেশ আনন্দিত হলো এবং তাদের মনে এক আশার আলো জেগে উঠেছে। তবে সেই দৈত্যটি আহত হবার পরও কিন্তু থেমে থাকেনি। সে পুনরায় উঠে দাঁড়িয়ে তেড়ে আসতে থাকে বাদল তান্ত্রিকের দিকে এবং সে তার সমস্ত তন্ত্রশক্তি লাগিয়ে সেটিকে প্রয়োগ করে বাদল তান্ত্রিকের দিকে। বাদল তান্ত্রিক অচিরেই তার হাতে থাকা খাড়াটির দ্বারা সেই শক্তিকে এক ঝটকায় প্রতিহত করে দেয়। এইভাবে বার কয়েক সেই দৈত্যটির প্রয়োগ করার শক্তিকে প্রতিহত করতে সেই দৈত্যটি যেন ক্রমশ ক্রোধান্বিত হয়ে ওঠে। তার রাগের সীমা পরিসীমা যেন ক্রমশই ছাড়াতে থাকে। এইবারে সেই দস্যুটি তার 4টি হাতের তালু একত্রিত করে, যা একটি পদ্ম ফুলের আকার ধারণ করে এবং সেখান থেকে একটি ছিদ্রের সৃষ্টি হয়ে একটি গোলাকার আলোক রশ্মির বলয় দেখা যেতে থাকে, যেটি ক্রমশ বড় হতে হতে একটি ফুটবলের আকৃতি ধারণ করে। এবারে সেই বৃহৎ গোলাকার শক্তির বলয়টিকে নকল তিলকনাথ সোজা ছুড়ে দেয় বাদল তান্ত্রিকের দিক বরাবর। শক্তিটি প্রয়োগের সাথে সাথে মুহূর্তের মধ্যেই সেটি এসে বাদল তান্ত্রিকের শরীর স্পর্শ করে। বগলামুখী দেবীর খাড়াটি দ্বারা বাদল তান্ত্রিক সেই শক্তিকে প্রতিহত করার চেষ্টা করলেও এবারে যেন তা আটকানো কোনোভাবে সম্ভব হচ্ছে না। সেই শক্তি বগলামুখী দেবীর খাড়া ভেদ করে বাদল তান্ত্রিকের শরীরে এসে লাগে এবং তার শরীর স্পর্শ করতে তাকে দূরে ছিটকে ফেলে দেয়। বাদল তান্ত্রিক মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথে আবারও উঠে দাঁড়িয়েছে। এবারে বাদল তান্ত্রিকের সাথে আহত শরীর নিয়েই বাকি 4 জন কিন্তু উঠে দাঁড়িয়েছে তাকে সাহায্য করবার জন্য। সেই দৈত্যটি পুনরায় তার হাতের তালু থেকে ওই একই রকম গোলাকার আলোক রশ্মির বলয় সৃষ্টি করে, কিন্তু এবারে সেই রংটা সম্পূর্ণ বেগুনি বর্ণের
অর্থাৎ এটি চণ্ডী কঙ্কালের শক্তি। শক্তিটি সে পুনরায় প্রয়োগ করে বাদল তান্ত্রিকের দিকে। এবারেও কিন্তু বাদল তান্ত্রিক এই শক্তিটিকে প্রতিহত করতে অক্ষম হলো। শক্তিটি তার বুক বরাবর এসে লাগতে সে মাটিতে আবারও লুটিয়ে পড়ে। এদিকে সেই একই রকম বেগুনি আভার আরেকটি শক্তি ধেয়ে আসে তিলকনাথের দিকে, কিন্তু সেই শক্তি তিলকনাথকে স্পর্শ করতে পারে না। তিলকনাথকে বাঁচাতে তার সামনে চলে এসেছে ধনা। তিলকনাথকে আড়াল করে ধনা তার সামনে দাঁড়িয়ে পড়ে, যাতে সেই শক্তিটি তিলকনাথকে স্পর্শ করতে না পারে। ধনা যে কখন তাদের মাঝে এসে দাঁড়িয়েছে তা কেউই কিন্তু লক্ষ্য করতে পারেনি। সেই শক্তিটি দ্রুত গতিতে এসে ধনার বুকে লাগতে তার দেহটা সঙ্গে সঙ্গে নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, অর্থাৎ সে প্রাণ হারায়। তিলকনাথের চোখের সামনে এই ঘটনাটি ঘটতে দেখে তিনি একেবারে আঁতকে ওঠেন। ধনা, 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 তুই এটা কি করলি? এই বলে তিলকনাথ মাটিতে ধপ করে বসে পড়লেন এবং ধনার দেহটি তার কোলে তুলে নিলেন। তিলকনাথের গাল বেয়ে তার চোখের জল ধনার মুখের উপর টপ টপ করে পড়ছে। তিলকনাথকে রক্ষার্থে সে পুলিশের কাছে বেধড়ক মারও খেয়েছে, আর এখন সেই তিলকনাথের জন্যই সে তার প্রাণটুকু অবলীলায় দিয়ে দিল। তিলকনাথ এখন ধনার মাথায় হাত বুলিয়ে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ছেন। ব্যাপারটা কিন্তু বাদলতান্ত্রিক হঠাৎ করেই লক্ষ্য করেন এবং বলে ওঠেন, কি করছেন আপনি? এতে তো আপনার জীবন শক্তি ক্ষয় হতে পারে। এটা আপনার করা একদমই ঠিক হবে না। বাদলতান্ত্রিকের কথায় তিলকনাথ কিন্তু কোনো উত্তর দেন না। তার মন্ত্র জপ করা শেষ হতে তিলকনাথ বাদলকে উদ্দেশ্য করে বলে ওঠেন, ঠিক বেটি, অত কিছু ভাবার আর সময় নেই বাদল। ও আমার জন্য জীবন দিয়েছে, তাই ওকে জীবন ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব। ভগবান যখন আমাকে শক্তি দিয়েছেন তখন এর সৎ ব্যবহার আমাকে করতে হবে, এবং আমি সেটাই করলাম। এই কথা বলতে বলতে তিলকনাথের কপালে থাকা 3টে তিলকের মধ্যে মাঝের তিলকটি ধীরে ধীরে কেমন যেন অদৃশ্য হয়ে গেল। তিলকনাথের মাথায় এখন 2টো তিলক, একটি উপরে ও আরেকটি নিচে। মাঝের তিলকটি ইতিমধ্যেই অদৃশ্য হয়ে গেছে এবং তিলকনাথের হাতের বাহুতে 3টি তিলকের দাগ ছিল, যা মহাকালের তিলকের নিদর্শন বহন করে। সেই তিলকের মধ্যে থেকেও মাঝেরটি অদৃশ্য হয়ে গেছে। এর মানে এটাই দাঁড়ায় যে মহাকাল তিলকনাথকে 3টে জীবন শক্তি দান করেছিলেন, যাতে তিনি 3 বার তার প্রাণকে বাজি রেখে যুদ্ধ করতে পারবেন, যার মধ্যে একটি প্রাণ শক্তি তিনি ধনাকে বাঁচাতে লাগিয়ে দিলেন। তার হাতে এখন আর 2টো মাত্র তিলকের দাগ রইল। ধনা এবারে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। তার সাথে যে ঠিক কি ঘটেছে সেই সম্পর্কে ধনার কিন্তু কোনো ধারণা নেই। সে চোখ মেলে তাকাতে তিলকনাথ তাকে বুকে জড়িয়ে ধরে এবং বলেন, ধনা, তোর কোনো চিন্তা নেই, তোর সাথে আমি সব সময় আছি। তোকে তন্ত্র শিক্ষায় শিক্ষিত করে আমি তুলবই, এবং তোকে এক মহান তান্ত্রিক রূপে গড়ে তুলব। তুই বজ্রের দ্বারা আহত হয়ে পুনরায় প্রাণ ফিরে পেয়েছিস, তাই তোর নাম আমি দিলাম বজ্রমোহন। এই যুদ্ধ শেষে আমাদের দেখা হবে। এখন তুই একটা নিরাপদ স্থানে যা। এই যুদ্ধে তুই কোনো রকম ভাবে অংশগ্রহণ করবি না, কারণ তোর আবার কোনো রকম ক্ষতি হোক এটা আমি চাই না। তোকে বজ্রমোহন থেকে বজ্রমোহন তান্ত্রিক আমি করে তুলবই। এই বলে তিলকনাথ কন্দর্পকে নির্দেশ করলে যত তাড়াতাড়ি সম্ভব ধনাকে একটি নিরাপদ স্থানে রেখে আসতে। কন্দর্প নিমেষের মধ্যেই তাকে তুলে নিয়ে একটি নিরাপদ স্থানে রেখে দিয়ে আসে। এত কিছুর মধ্যেও কিন্তু সেই দৈত্যটি তার শক্তি প্রয়োগ করা বন্ধ করেনি। এতক্ষণ ধরে সেই শক্তিগুলোকে মায়াশঙ্করী, চন্দ্রভূষণ এবং বাদলতান্ত্রিক 3 জনে মিলিতভাবে প্রতিহত করছিল। কখনো কখনো কিছু শক্তিকে তারা প্রতিহত করতে না পেরে আবার আহত হচ্ছিল, কিন্তু হার মানতে তারা নারাজ। তিলকনাথের ক্রোধের সীমা এবারে ছাড়িয়েছে।
তিনি ক্রোধের বশে রাগান্বিত স্বরে বলে উঠলেন, বাদল, মায়াশঙ্করী, চন্দ্রভূষণ, কন্দর্প, এবার আর নয়। এই যুদ্ধ এবার এখানেই শেষ করতে হবে। এভাবে লড়াই করে আহত হওয়ার কোনো মানে হয় না। অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আমরা চিরকাল সকলকে বাঁচিয়ে এসেছি। আজ আমার বদনাম হয়েছে শুধুমাত্র এই সামনে দাঁড়িয়ে থাকা দস্যুটির জন্য। তবে তার প্রচেষ্টা আমি সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছি। তাই আমার ওপর ওর রাগ এখন তীব্র থেকে তীব্রতর হয়েছে। তার একটাই চেষ্টা, আমাকে শেষ করা। তাই তোমরা এই যুদ্ধ থেকে সরে যাও। আমি এর সাথে লড়াই করব, এবং লড়াই করতে করতে শেষ পর্যন্ত মৃত্যুর মুখে ঢলে পড়ব, কিন্তু আর কারোর ক্ষতি আমি হতে দিতে পারবো না। তোমরা যে যা স্থানে ফিরে যাও। আমি তোমাদের কাউকে এই যুদ্ধের মধ্যে সামিল করতে চাই না, কারণ কারো প্রাণহানি হোক তা আমি কখনোই চাই না। তিলকনাথের কথাগুলি শোনার পর তারা মৌন থাকেন এবং কিছুক্ষণ পর তারা যে যার গন্তব্যের উদ্দেশ্যে যাবার পরিবর্তে তিলকনাথের পাশে এসে দাঁড়ান এবং একে অপরের হাত ধরে একটি বৃত্ত তৈরি করেন। তিলকনাথ খানিক অবাক হয়ে যান। তিনি বলেন, এ কি করছো তোমরা? তোমরা কেন বুঝতে চাইছো না এই শক্তির বিরুদ্ধে লড়াই করা আমাদের পক্ষে সম্ভব নয়? হ্যাঁ জানি, এই শক্তির বিরুদ্ধে লড়াই করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা কেউই একা একে মারতে পারবো না, কারণ সে প্রত্যেকের দুর্বলতা বুঝে গেছে। আর আপনার দ্বারা তো সম্ভবই নয়, কারণ আপনারই অবিকল প্রতিরূপ হচ্ছে সে। আর মায়াশঙ্করীরও দুর্বল স্থান সে খুঁজে বার করেছে, এবং সর্বশেষ হলাম আমি। সেটাও বুঝে গেছে যে দুটো মহাশক্তি একত্রে প্রয়োগ করলে আমি তা দমন করতে সক্ষম হই, কিন্তু তিনটে মহাশক্তি অর্থাৎ মহাপীঠের শক্তির সাহায্যে আমাকে দমন করা যেতে পারে, আর তা প্রতিহত করার ক্ষমতা আমার নেই। এই চারটে শক্তি একত্রে প্রয়োগ করে সে আমাকে ধরাশায়ী করে দেয়। বাদলতান্ত্রিকের কথা শেষ হতে মায়াশঙ্করী বলে ওঠে, তাহলে এখন উপায় কি? কি করে এর বিরুদ্ধে আমরা লড়াই করব? কি করে আমরা একে হারাবো? এ তো আমাদের মেরে সমগ্র শহরবাসীর ক্ষতি করবে। তাই আমরা নিজেদের প্রাণ দিয়ে হলেও যে করেই হোক একে আটকাবই। এখন একটাই উপায়, সকল তান্ত্রিকদের গুরু, মহাশক্তির মহা আরাধক, মহাসাধক তারানাথ তান্ত্রিককে স্মরণ করার সময় চলে এসেছে। সবাই এখন তারানাথ আনয়ন বীজ মন্ত্র জপ করো। মায়াশঙ্করী, তুমি এই মন্ত্র জপ করার আগে তোমার সর্বশক্তি প্রয়োগ করে আমাদের সকলকে একটি বলয়ের মধ্যে আবদ্ধ করে নাও, যাতে ওই দৈত্যের প্রয়োগ করা শক্তিগুলো আমাদের আহত করতে না পারে, আর আমাদের বীজ মন্ত্র জপে যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে। আমি জানি এই কাজটা কঠিন, কিন্তু একমাত্র তুমি এই বলয়টা সৃষ্টি করতে সক্ষম। তিলকনাথের আদেশ মতোই মায়াশঙ্করী তৎক্ষণাৎ তার ডান হাতের বুড়ো আঙুলটি মাটিতে স্পর্শ করান এবং বিড়বিড় করে মন্ত্র জপ করে সেই আঙুল দিয়ে মাটিতে একটি বৃত্তাকার বলয় অঙ্কন করেন এবং মুহূর্তের মধ্যে বৃত্তাকার বলয়টি থেকে এক বিদ্যুৎ তরঙ্গের সৃষ্টি হয়ে তার তিলকনাথের একটি বলয়ের মধ্যে ঘিরে নেয়। তৎক্ষণাৎ তারা পাঁচজনে একে অপরের হাত ধরে বীজ মন্ত্র জপ শুরু করে। তবে ওই দস্যুটি তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে এবং তার সর্বশক্তি প্রয়োগ করে তাদের আঘাত করার চেষ্টা করতে থাকে। তারা সকলে মিলে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তারানাথকে আনয়নের বীজ মন্ত্র জপ। বেশ কিছুক্ষণ এইভাবে মন্ত্র জপ করার পরে চারিদিকটা একেবারে আলোকিত হয়ে ওঠে। আকাশের একটা দিক সম্পূর্ণরূপে আলোক জ্যোতিতে ভরে ওঠে, যেন সেদিকে তাকালে একেবারে চোখ ঝলসে যাবে। সেদিক থেকে ভেসে আসা এক দিব্য বাণী তিলকনাথরা পাঁচজন শুনতে পান। তিলকনাথ তান্ত্রিক, বাদল তান্ত্রিক, মায়াশঙ্করী, চন্দ্রভূষণ এবং কন্দর্প, তোমাদের উদ্দেশ্যে বলছি, একে তোমরা একা একা হারাতে পারবে না। তাই আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, এবং আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই করবে। তোমাদের মন্ত্র জপে আমি তুষ্ট হয়েছি, আর তাই তোমাদের ডাকে সাড়া দিয়ে তোমাদের বিপদ থেকে উদ্ধার করতে আমি এখানে এসেছি। আমি মহাশক্তির মহাসাধক, তন্ত্র সম্রাট, তন্ত্রগুরু তারানাথ তান্ত্রিক। তোমাদের কোনো চিন্তা নেই। সত্যের পথে থেকে যুদ্ধ করলে
সেই পরাজয়ও কিন্তু অনেক সুখকর হয়, এমনকি মৃত্যুবরণ করলেও তা অনেক শান্তির। তান্ত্রিকগণ, একত্রিত হও। প্রত্যেকেই নিজেদের মধ্যে সংযুক্তকরণ প্রক্রিয়ার দ্বারা যুক্ত হয়ে তিলকনাথে পরিণত হও। এই গোটা পৃথিবীকে আমি দুটো সময়ের বলয়ে ভাগ করে দিচ্ছি। ঠিক যেভাবে একটি কমলা লেবুকে দুটি ভাগে কাটলে দুটি আলাদা আলাদা কমলা লেবুর কোয়ার সৃষ্টি হয়, ঠিক সেভাবেই পৃথিবীটাকে আমি দুটি বলয় এমনভাবে ভাগ করব, যার একদিকে আমি রাখবো ওই দানবটিকে এবং অপরদিকে থাকবে তোমরা সকলে। যেহেতু তিলকনাথের সাথে চণ্ডীকঙ্কালের যুদ্ধে তিলকনাথ ইতিমধ্যেই চণ্ডীকঙ্কালকে পরাস্ত করেছে, তাই তিলকনাথের সেই ক্ষমতা আছে যাতে সে চণ্ডীকঙ্কালকে হারাতে পারবে। আমার প্রথম কাজ তিলকনাথকে শক্তিশূন্য করে দেওয়া, তার সমস্ত শক্তি শুষে নিয়ে তাকে একটি সাধারণ মানুষে পরিণত করা। কারণ যেহেতু ওই দৈত্যটি তিলকনাথের অবিকল শরীর গঠন করেছে, তার মধ্যে তিলকনাথের সমস্ত শক্তি বর্তমান, তাই তিলকনাথের কাছ থেকে সমস্ত শক্তি শোষণ করে নিলে সেই দৈত্য সাথে সাথে শক্তিশূন্য হয়ে পড়বে। তার মধ্যে তখন শুধুমাত্র বর্তমান থাকবে চণ্ডীকঙ্কালের সাধকের শক্তিগুলো। এটি করার পর আমি সাথে সাথেই সময়ের স্তব্ধীকরণ প্রক্রিয়ার দ্বারা ওই দৈত্যটি যে বলয়ে থাকবে সেই বলয়ের সময় স্তব্ধ করে দেব, যাতে ঘটনাটা সেখানেই আটকে থাকে। কিন্তু তোমরা যে বলয়ে থাকবে সেখানে সময় কিন্তু চলতেই থাকবে এবং তিলকনাথকে পুনরায় আমি তার শক্তি ফিরিয়ে দেব এবং তোমরা শক্তি সংযোগকরণ প্রক্রিয়ার দ্বারা সকলে একত্রিত হবে। আর তখন তিলকনাথের মধ্যে থাকবে তোমাদের 4 জনের শক্তি। গঠন হবে তিকবমাচ। তিলকনাথ, কন্দর্প, বাদল, মায়াশঙ্করী এবং চন্দ্রভূষণ, তোমাদের সকলের শক্তি মিলে তৈরি হবে তিকবামাচ। সেই তিকবামাচের শক্তিকে দমন করার ক্ষমতা চণ্ডীকঙ্কালের বাবারও নেই, তাই ওর দ্বারা একে দমন করা সম্ভব হবে না। এবং আমি সেই মুহূর্তেই যে বলয়তে ওই দৈত্যটি রয়েছে সেই বলয়ের সময়টিকে পুনরায় সচল করে দেব এবং দুটি বলয়ের একত্রে জোড়া লাগিয়ে আমি তাদের আবার পূর্বের আকারে ফিরিয়ে দেব। বাকিটা তোমাদের কাজ। তিকবামাচের শক্তির দ্বারা কিভাবে চণ্ডীকঙ্কালকে মারতে হবে এবং কত কম সময়ে তাকে মারা যাবে তা তিলকনাথ ভালো করেই জানে। সেই নিয়ে আমি চিন্তা করি না, তাই তাকে মারা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। যেভাবে বললাম আমি সেভাবেই আমার কাজটা শুরু করে দিচ্ছি। তোমরা সকলে একত্রিত হও। তিলকনাথ শক্তিশূন্য হতে চলেছে। পৃথিবীর সময় বলয় দুটি ভাগে বিভক্ত হতে চলেছে। তিলকনাথের সাথে আমি পরে আবার দেখা করব। আজকের এই যুদ্ধে আমাদের জয় নিশ্চিত, তবে যুদ্ধ জয়ের পরে আমাকে নিজের দেহ ধারণ করতে হবে এক বিশেষ কারণে এবং তিলকনাথের সাথেও আমাকে দেখা করতে হবে। তিলকনাথ, কথাটা তুমি মাথায় রেখো। চললাম আমি। সকলের মঙ্গল হোক, সত্য এবং তন্ত্রের জয় হোক, মানুষের উপকারী তন্ত্র সর্বদা নিয়োজিত থাকুক। এই বলে ধীরে ধীরে সেই তীব্র আলোক জ্যোতি আকাশে মিশে যেতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই তা একেবারে অদৃশ্য হয়ে যায়। সেই শক্তি অদৃশ্য হয়ে গেলেও তারানাথের বলে দেওয়া কথা অনুযায়ী ঘটনা কিন্তু ঘটতে থাকে। তিলকনাথ শক্তি শূন্য হতে অপর দিকের দস্যুটিও তার মধ্যে সঞ্চিত তিলকনাথের সব ক্ষমতায় হারিয়ে ফেলে। তার দেহে এখন দুটির পরিবর্তে একটি মাথা রয়েছে এবং 4টির পরিবর্তে 2টো হাত রয়েছে। সেই দস্যুটির বাকি একটি মাথা এবং 2টি হাত ইতিমধ্যেই অদৃশ্য হয়ে গেছে। এমনকি তার দেহের আকারও আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়ে আসে, কারণ তার মধ্যে এখন শুধুমাত্র চণ্ডীকঙ্কালের শক্তি বর্তমান রয়েছে। কিন্তু হঠাৎ করে সেই দস্যুটি একেবারে স্তব্ধ হয়ে যায়। অর্থাৎ তারানাথ
ওই বলয়টির সময়কে একেবারে স্তব্ধ করে দিয়েছেন। কিন্তু এই দিকের বলয়ের সময় এখনো সচল রয়েছে। তারানাথ এবারে পুনরায় তিলকনাথকে তার সমগ্র শক্তি ফিরিয়ে দেন, যার ফলে গঠন হয় তিগবা মাছ। 5টি দিগ্বিজয়ী তান্ত্রিকের মিলনের ফলে গঠন হয় মহাশক্তিধর তিগবা মাছ। এই তিগবা মাছ গঠন হতে অবশ্য খানিকটা সময় লেগে যায়। শক্তি সমন্বয়করণ প্রক্রিয়ার দ্বারা সকলে একত্রিত হয়। তান্ত্রিক জগতের এই 5 মহারথী একত্রিত হতে এক তীব্র আলোক জ্যোতি সৃষ্টি হয়। বাকি 4 জন তিলকনাথের মধ্যে মিশে গিয়ে এখন তিলকনাথ একাই বর্তমান। কিন্তু তার শরীরের চারিদিক থেকে রামধনু বর্ণের আভা জ্বলতে থাকে, যেটা আগে নীলাভ বর্ণের থাকতো, কিন্তু এখন তা রামধনু বর্ণ ধারণ করেছে। কারণ তার মধ্যে এখন তার নিজের শক্তি ছাড়াও আরো বাকি 4 জন তান্ত্রিকের শক্তি বিদ্যমান। এবারে তারানাথের শক্তির প্রভাবে পুনরায় ওই দস্যুটি যে বলয়তে রয়েছে সেই বলয়ের সময় সচল হয়। কিন্তু সেই দস্যুটির বলয়ের সময় তিলকনাথের বলয়ের সময় থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। এটি হচ্ছে মোক্ষম সময় চণ্ডী কঙ্কালকে হত্যা করার। কারণ দুটি বলয়ের সময় যদি সমান হয়ে যায় তাহলে সেই দস্যুটি তিলকনাথের শক্তি পুনরায় নিজের মধ্যে ফিরে পাবে। যদিও তিগবা মাছ গঠন হওয়ার ফলে তাদের হার এখন অসম্ভব, কিন্তু তবুও তিলকনাথ কোন রকম ঝুঁকি নিতে চাইছেন না। দুটি বলয়ের সময় এক হবার আগে ওই মাঝের সময়টুকুকে কাজে লাগিয়ে চণ্ডী কঙ্কালকে বধ করতে হবে। তাই তিগবা মাছ ঝাঁপিয়ে পড়ে সেই দস্যুটির দিকে। তিগবা মাছের এখন 6টি হাত বর্তমান, যাতে জোড়ায় জোড়ায় শক্তি উপস্থিত রয়েছে। প্রথম দুটিতে রয়েছে 2টি তাণ্ডবিক, মাঝের হাত দুটিতে রয়েছে মহাঙ্কুশ এবং নিচের হাত দুটিতে রয়েছে বগলামুখী দেবীর খাড়াটি। তিগবা মাছ এ যেন এক দেব মূর্তি ধারণ করেছে। এই দৃশ্য দেখে ভয়ে প্রাণ ওষ্ঠাগত হবার জোগাড় হয়েছে সেই দস্যুরূপী চণ্ডী কঙ্কালের। তিগবা মাছ এবারে সমগ্র অস্ত্র একত্রে প্রয়োগ করে চণ্ডী কঙ্কালের ওপরে। সমস্ত অস্ত্র প্রয়োগ করার মুহূর্তের মধ্যেই চণ্ডী কঙ্কাল গুঁড়ো গুঁড়ো হয়ে ধুলোর মতো একেবারে বাতাসে মিলিয়ে যায়। যেন দেখে মনে হলো চণ্ডী কঙ্কাল একেবারে ভস্ম হয়ে গেল তিলকনাথের শক্তির প্রভাবে। আকাশ বাতাস কাঁপিয়ে এক তীব্র চিৎকার শোনা যেতে থাকে। সেই চিৎকারের শব্দ শেষ হতে হতে 2টি বলয়ের সময় আবারও এক করে দেন তারানাথ তান্ত্রিক। এখন 2টি বলয়তেই সময় সমানভাবে সচল রয়েছে। ইতিমধ্যেই সমগ্র পুলিশ ফোর্স চলে এসেছে শ্মশানের কাছে। তারা গোটা ঘটনাটা দূর থেকে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে দেখতে থাকে। যুদ্ধ শেষ হতে সকলে সংযুক্তকরণ প্রক্রিয়া ভঙ্গ করে নিজেদের আসল দেহ ধারণ করেন। তারা 5 জনই জয়ের আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। এই জয় হলো তন্ত্রের জয়, এ জয় সত্যের জয়। সকলের মুখে জয়ের এক প্রসন্ন হাসি লক্ষ্য করা যাচ্ছে। দূরে দাঁড়িয়ে থাকা সুকান্তের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু মুখে তারও একটা প্রসন্ন হাসি লেগে রয়েছে। এখন ভোর 5টা বাজে। তিলকনাথ তার নিত্যদিনের অভ্যাস অনুযায়ী এখন প্রাণায়াম করছেন। যুদ্ধ গতকাল শেষ হয়ে গেলেও এই যুদ্ধের কারণে কিন্তু চারিদিকে বহু ক্ষতি হয়ে গেছে। নদীতে প্রবল জলোচ্ছ্বাসের কারণে অসংখ্য ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। এমনকি নদীর ওপারে অনেক গ্রাম জলে ডুবে গেছে। বেশ কিছু মানুষের প্রাণহানিও ঘটেছে। তাই গোটা শহর ও চারপাশের গ্রামগুলিতে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকার একটি নির্দেশ জারি করেছেন। এই শহরে তন্ত্রের মতো শক্তিশালী জিনিসের চর্চা
প্রয়োগ এবং প্রশিক্ষণ দেওয়া বা নেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই সোনারপুরকে তন্ত্র নিষিদ্ধ বলে ঘোষণা করা হচ্ছে, যাতে এই রকম ঘটনা পুনরায় আর কখনো না ঘটে এবং অবিলম্বে এই 5 মহারথীকে শহর ছাড়ার নির্দেশ দেন সরকার এবং পুলিশ প্রশাসন। শেষবার সকলকে বিদায় জানিয়ে 5 জন তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। তিলকনাথ, মায়াশঙ্করী এবং ধনা একই দিকে রওনা দেন এবং কন্দর্প ও চন্দ্রভূষণ যে যার নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। গোটা শহরে পুনরায় শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছে পুলিশ প্রশাসন। পুনরায় শান্তি প্রতিষ্ঠিত হতে চলেছে সমগ্র সোনারপুর শহরে। তবে এই সবকিছুর মূলে রয়েছে তন্ত্র জগতের স্রষ্টা তারানাথ তান্ত্রিক।